তামান্না সাবিহার রুমে ছিল, ওরাও সেখানে। আরিশের হাঁক ডাক শুনে তিনজনই রুম থেকে বেরিয়ে আরিশের রুমের দিকে এগুলো। কি হয়েছে ভাইয়া? ভাবি তো আমাদের সাথে ছিল। ওরাকে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ। ইদানিং আরিশ খুব নিরাপত্তাহীনতায় ভুগছে, মনে হচ্ছে এই বুঝি ওরা কোথাও চলে গেল, তাকে ছেড়ে দিল। কিছু না, ঠিক আছে, তোরা যা, ওরা রুমে এসো। তামান্না সাবিহা আরিশের কথা মতো চলে গেল। ওরাও ধীর পায়ে রুমের ভেতর ঢুকেছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে গেল ওরার দিকে। ততক্ষণে ওরাও বুঝতে পারছে তার প্রতি আরিশের এই পাগলপনা কেবল রাগ বা হঠকারিতা নয়, হয়তো ভেতরের গভীরে একটা ভয়, একটা শূন্যতার আশঙ্কা। তুমি কোথায় ছিলে? আমি রুমে এসে তোমাকে না দেখে। আরিশের গলা কেঁপে উঠল। ওরা এগিয়ে এসে বলে, আমি তো এইখানেই ছিলাম, সাবিহা আপুর রুমে। তামান আপু তো বললো। জানি, তাও ভয় পাই। এই ভয়টা যাচ্ছে না পাখি, মনে হয় যদি হারিয়ে ফেলি তোমায়। ওরা চুপ করে থাকে। আরিশ এগিয়ে গিয়ে তার কপালে ঠোঁট ছুঁয়ে দেয়। সন্ধ্যায় নাস্তা খেয়েছো? চলো কিছু খাবো, চোখ মুখ শুকনো লাগছে। ওরার চোখে পানি জবে। এই মানুষটা রাগ করে, পাগলামি করে, ভুলও করে, কিন্তু ভালোবাসে প্রাণ দিয়ে। তাই যতই বিরক্ত হোক কিংবা আরিশের পাগলামি দেখে রাগ করুক, ওরা অবহেলা করতে পারবে না। ভয় পেও না আরিশ, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। ওরা ধীরে ধীরে বলল। আরিশ চুপ করে মাথা ঝাঁকায়, তারপর বলে, তবুও তুমি একটু চোখের আড়াল হলেই আমার বুকটা খালি খালি লাগে, বুঝতে পারো না তুমি? ওরা এগিয়ে গিয়ে তার বুকে মাথা রাখে। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, কিন্তু খানিকটা থেমে এসেছে। জানালার পাশে ঘরের নরম আলোয় দাঁড়িয়ে আছে ওরা আর আরিশ। ওরা তার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রেখেছে। সেই স্পর্শে যেন অস্থিরতা মুছে যাচ্ছে ধীরে ধীরে। আরিশও তাকে জড়িয়ে রেখেছে এমনভাবে যেন একটু আলগা হলেই সব ভেঙে যাবে, হারিয়ে ফেলবে ওরাকে। বুঝতে পারি আমি। ফিসফিস করে বলল ওরা। একটু থেমে আবারও বলতে লাগলো, সরি রাগী বহুত, কিছুদিন ধরে তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছি আমি। আমি জানি না কেন করলাম এমনটা হঠাৎ। আরিশ তার পিঠে ধীরে হাত বুলিয়ে দিল, তারপর দুই গালে হাত রেখে মুখটা নিজের দিকে তুলে আনলো। দুজনের চোখ এক মুহূর্তে আটকে গেল। সময় সবকিছু ঠিক করে দিবে হামিংবার্ড, শুধু ভয় পাই যদি তুমি। আরিশের কথার মাঝখানে ওরা তার ঠোঁটে আঙ্গুল চেপে ধরে থামিয়ে দিল। মুহূর্তের জন্য আরিশ কেঁপে উঠল ওরার স্পর্শে। অনেকদিন পর প্রেয়সীর এমন কাছাকাছি আসা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিল। দুজনের মাঝখানে এখন নিঃশব্দতা, কিন্তু হৃদস্পন্দনে গুঞ্জরিত হচ্ছিল শত শব্দ। চুপ করুন, কিছু হবে না আর। আমি আছি আপনার জন্য। শুধু অনুরোধ, নিজেকে একটু বদলানোর চেষ্টা করুন। চেষ্টা করি ওরা, কিন্তু মনে হয় নিজের সঙ্গে প্রতিদিন লড়াই করছি আমি, আর এখানে আমার ভয়। ওরা একটুখানি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কি বলবে বুঝে উঠতে পারছিল না। আরিশ ধীরে ধীরে তার কোমরে হাত রেখে কাছে টেনে আনলো। চমকালো ওরা, তবে পিছিয়ে যায়নি। এই স্পর্শ তার অজানা নয়, সে জানে আরিশের স্পর্শের গভীরতা। আরিশ তার কপালে একটা চুমু রাখলো অনেকটা সময় নিয়ে। এরপর তার ঠোঁট নেমে এলো নিচে, ধীরে স্থিরভাবে। তাদের ঠোঁট এক মুহূর্তে ছুঁয়ে গেল, নরম শুদ্ধ গভীর এক ছোঁয়া। তাতে ছিল না কোনো জেদ, কোনো অস্থিরতা, ছিল কেবল হৃদয়ের সমস্ত প্রশান্তি। ওরাও সেই মুহূর্তে চোখ বন্ধ করে রইল। একটুখানি উষ্ণতা, একটুখানি ভরসা, যেন বহুদিনের অপেক্ষার এক চিরন্তন উত্তর। তবে কিছুক্ষণ পরই ওরা ধীরে বলে উঠল, শরীরটা ভালো লাগছে না আরিশ, আমার একটু রেস্ট দরকার। ওরার কথায় যেন হুঁশ ফিরল আরিশের। বেপরোয়া আরিশ বরাবরই নিজের অনুভূতি সামলাতে ব্যর্থ। আবেগে ভেসে গিয়ে ওরার ক্লান্তি, অসুস্থতা ভুলেই গিয়েছিল। সে বিষয়টা অনুভব হতে সাথে সাথে নিজেকে ওরার থেকে সরিয়ে নিল সে, মুখে এক ধরনের অনুশোচনা। তুমি বিশ্রাম নাও পাখি, আমি আমি ফ্রেশ হয়ে আসছি। ওরা আর কোনো কথা না বলে দ্রুত ওয়াশরুমের দিকে চলে গেল। ওরা চুপচাপ তাকিয়ে রইল তার পেছনে। ভদ্রলোকটা বদলায়নি, তবুও ভালোবাসার পরশে সে একটু একটু করে নিজের কঠিনতাগুলো গলিয়ে নিচ্ছে। মুখ গোমরা করে বিছানায় বসে আছে সাবিহা। পাশেই ফোনে বারবার রিং হচ্ছে। মেহেরাব কল করছে, অনেকবার বাজার পর আবার কেটে গেল, কিন্তু সাবিহা ফোনটা ধরছে না। গত দুদিন ধরে মেহেরাবের ফোন বন্ধ ছিল। চিন্তায় অস্থির হয়েছিল সে। এমনকি আরিশের এমন দুঃসময়েও মেহেরাব পাশে ছিল না। বিষয়টা একদম ভালো লাগেনি সাবিহার। এতবার কল করেছ কে সাহিবা? রিসিভ না করে বসে আছিস যে? মায়ের কথায় চমকে উঠল সে। কি বলবে? মেহেরাব কল করছে, তাসলিমা খাতুন যদি ভুল কিছু ভেবে বসেন। তাই চুপ করে রইল সাবিহা। কিন্তু তাসলিমা খাতুন আবারও বললেন, কি রে? আমার এক বন্ধু কল করছিল। ও, তা বন্ধু যখন কল করেছে কথা বলছিস না কেন? সময় হলে বলবো। বিছানায় পা ঝুলিয়ে বসলেন তাসলিমা খাতুন। এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওরার অসুস্থতার জন্য তালহার বিয়েটা পিছিয়ে গেল, তোর তো ক্লাসও বন্ধ যাচ্ছে। আমি আর বিদেশে ফিরবো না মা। চমকে উঠলেন তাসলিমা। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি বলছিস এসব?
যা বলছি ঠিকই বলছি। আমি আরিশ ভাইয়ার সঙ্গে কথা বলে নেব। লেখাপড়া না করলে কি করবি, বিয়ে? মায়ের মুখে এমন কথা শুনে হঠাৎ থমকে গেল সাবিহা। মেহেরাবকে বিয়ে করে সংসার করতে চায় সে, কিন্তু মাকে সেটা সরাসরি বলা যাচ্ছে না। সেটা পরে দেখা যাবে মা, তুমি এত চিন্তা করো না। বোঝা যায় না তোদের মতিগতি। বিদেশে গিয়ে ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি করবে এই আশায় তো পাঠালাম, আর তুই দেশে বসেই থেকে যেতে চাইছিস। যা খুশি কর। বলতে বলতে রাগে ভরা মুখে ঘর থেকে বেরিয়ে গেলেন তাসলিমা খাতুন। সাবিহা চুপচাপ বসে রইল। বলার মতো কিছু ছিল না তার কাছে। সবচেয়ে আগে দরকার মেহেরাবের সঙ্গে কথা বলা, তারপর দেখা যাবে কি হয়। এইভাবে দেখতে দেখতে কেটে গেছে প্রায় 1 সপ্তাহ। অরার শরীর এখন অনেকটাই ভালো। আরিশও নিয়মিত অফিসে যাচ্ছে। তালহা তামান্নার বিয়ে নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে, তবে এবার আর তাড়াহুড়ো করতে চায় না তারা। ওরা পুরোপুরি সুস্থ হওয়ার পরই বিয়ে করতে চায় তারা। আর এদিকে সাবিহার সঙ্গে মেহেরাবের কথা হয়নি 9 দিন। সেদিন মেহেরাব ফোন করেছিল, কিন্তু সাবিহা রিসিভ করেনি। পরে সাবিহা যখন নিজে থেকে কল করে যোগাযোগ করতে চেয়েছিল, তখন মেহেরাবই ফোন ধরেনি। এরপর শত চেষ্টা করেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি। বাসা, অফিস, কোথাও মেহেরাবকে খুঁজে পায়নি সাবিহা। আসলে মানুষ ইচ্ছে করে দূরত্ব তৈরি করলে তার কাছাকাছি পৌঁছানো মুশকিল। সন্ধ্যার ঝলমলে আলোয় আলোকিত শহরটা যেন আজ একটু বেশি ব্যস্ত দেখাচ্ছে। চারিদিকে গাড়ির হেডলাইট, রোড ল্যাম্পের নরম আলো আর দূর থেকে ভেসে আসা হর্নের শব্দ মিলে তৈরি করেছে এক বিশেষ শহুরে সুর। উঁচু বিল্ডিং এর কর্পোরেট অফিসের কেবিনে বসে আছে দুজন পুরুষ, মেহেরাব আর আরিশ। একটা কাঁচা ঘেরা ঘর, ভিতরে নীরব আলো, বাইরে শহরের হালকা কোলাহল। দুজনের মাঝখানে একটা সেন্টার টেবিল, তাতে রাখা কফির কাপ। কথাবার্তা চলছে কিছুক্ষণ ধরেই স্বাভাবিক সুরে। আরিশ বরাবরের মতোই পরিপাটি, কালো শার্টে গাঢ় ছায়া পড়েছে তার গালের ধার ধরে। গায়ে ফিটিং ফর্মাল প্যান্ট। মেহেরাব আজ বেশ সাধারণভাবে এসেছে, টি শার্ট আর জিন্স। এক হাতে কফির কাপ ধরা, অন্য হাত দিয়ে চেয়ার ঘষে ঘষে কিছুটা অস্থিরতা প্রকাশ করছে। তার মুখে শান্ত ভঙ্গি। আন্টি, এখন কেমন লাগছে? নরম গলায় জানতে চাইল আরিশ। মেহেরাব ম্লান হেসে কফির কাপ হাতে নিয়ে মাথা ঝাঁকিয়ে বলল, আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো। ওরা ভাবির কি অবস্থা? মার অসুস্থতার জন্য তোর পাশে থাকতে পারিনি রে, খুব খারাপ লাগছে। সরি আরিশ। আরিশ একটু অবাক হয়ে তার দিকে তাকালো। চোখে ভ্রু কুচকে হালকা দুশ্চিন্তার ছাপ। তারপর মাথা নেড়ে বলল, কী সব বলছিস মেহরাব? উল্টা আমার সরি বলা উচিত। আন্টি এত বড় অপারেশন, আর আমি জানতেই পারিনি। মেহেরাব কফির কাপ টেবিলে রাখে ধীরে, চোখ নামিয়ে নিচু স্বরে বলল, কাউকে কিছু বলার মতো অবস্থায় ছিলাম না রে। অবস্থা দুইজনেরই ভালো ছিল না। সবকিছুর পর আলহামদুলিল্লাহ, মার ওরা ভাবি দুজনেই এখন ভালো আছে। একটা ছোট্ট নীরবতা নামলো। দুজনে যেন একসাথে একটা দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় কথা। বলেই আরিশ তার কফির শেষ চুমুক দিয়ে কাপটা রেখে দিল টেবিলে। কিছুটা দ্বিধা নিয়ে মেহেরাব আবার কাপটা হাতে তুলে চোখ নামিয়ে নিচু গলায় বলল, আরিশ, তোকে একটা কথা বলতে চাই। আরিশ সোজা হয়ে বসে কৌতূহলী মুখে তাকায়। হ্যাঁ, বল না। মেহেরাব একটু থেমে মুখে একটুখানি সংকোচ নিয়ে বলে, বনিতা না করে সরাসরি বলি, আমি সাবিহাকে পছন্দ করি। সাবিহাও আমাকে পছন্দ করে। ভাই হিসেবে তোর বোনকে আমার হাতে তুলে দিতে কি তোর কোনো আপত্তি আছে? আরিশ মুখে হালকা মুচকি হাসি হাসলো। মেহেরাবের কথায় মোটেও অবাক হয়নি সে, কারণ ওরা তাকে আগে এই বিষয়ে বলেছিল। মেহেরাব ভালো ছেলে, আরিশের বন্ধু, সেই তার বিষয় হিসেবে সবকিছুই জানে। তাই সাবিহার সাথে মেহেরাবের বিয়েতে কোনো আপত্তি করার কারণ নেই আরিশের কাছে। আপত্তি কিসের ভাই? বন্ধু থেকে দুলে ভাই হবে, এর চেয়ে ভালো ব্যাপার আর কি হতে পারে? যদি এই সম্পর্কে আমি তোর বড়ই হব। মেহেরাব যেন হঠাৎ নিঃশ্বাস ফিরে পেল, মুখটা উজ্জ্বল হয়ে উঠল, চোখে মুখে এক ধরনের স্বস্তি খেলা করতে লাগলো। আলহামদুলিল্লাহ। যাক, তোর বোনকে এবার টাইট দেব। 9 দিন ধরে কথা বন্ধ, একটুও যোগাযোগ করছি না। আরিশ কপালে হাত ঠেকিয়ে অবাক ভান করে বলল। কেন রে, কি হয়েছে? মেহেরাব একটা দীর্ঘশ্বাস ছেড়ে হালকা হেসে বলল, সেদিন তোকে বলেছিলাম, আমি বারবার কল দিয়েছিলাম কিন্তু সে ধরেনি। মার অবস্থা তখন খুব খারাপ ছিল। সব মিলিয়ে 2 দিন যোগাযোগ করতে পারিনি। আর সেই রাগে সাবিহা আমায় একেবারে এড়িয়ে গেল। আমি তখন আর কল করিনি। মানুষ কবে কোন পরিস্থিতিতে পড়ে তা না জেনে অনেকেই অন্যকে জাজ করে, এটাই বড় দুঃখ। আরিশ হালকা চোখ ছোট করে বলল, বুঝেছি, মেহরাব সাহেব অভিমান করেছে। মেহেরাব একটু হাসতে হাসতে বলে। আরে না, ঠিক তা না। আরিশ হেসে উঠে বলে, তামান্নার বিয়ের সাথে তোমাদের বিয়েটাও দিয়ে দেবো ভাবছি। মেহেরাব চেয়ার থেকে আধা উঠে খুশিতে বলল, তাহলে তোরাও আর একবার বিয়েটা করে নে ভাই। কি যে বিয়ে করেছিলিস, কোনো অনুষ্ঠানই তো ছিল না। আরিশ হেসে মাথা নাড়ে, চোখে মুখে স্থিরতা। বিয়ে তো দুবার করা যায় না, অনুষ্ঠান করা যায়।
ওরা পুরোপুরি সুস্থ হোক, তারপর হবে সব। মেহেরাব মজা করে বলে। বাহ, ছেলেটা কত ভদ্র সভ্য হয়ে গেছে। আরিশ চুপ করে থাকে এক মুহূর্ত, তারপর চোখে এক মায়াবী আলো নিয়ে বলল। সবাই তো ওদের জন্য, ওরা ওরার জন্য। তারপর হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। শোন, তাড়াতাড়ি ফিরতে হবে। ওরা গতকাল চকলেট খেতে চেয়েছিল, সেগুলো কিনে নিয়ে যেতে হবে। তুই যাবি? মেহেরাব হাত নাড়িয়ে বলে। না রে। আর শোন, তোর বজ্জাত বোনটাকে কিছু বলিস না, আর একটু সোজা হোক। দুজনেই হঠাৎ একসাথে হেসে উঠল। অফিস কেবিনের পরিবেশ মুহূর্তে হালকা হয়ে গেল। চায়ের গন্ধ, আলো আর বন্ধুত্ব সব মিলিয়ে সেই সন্ধ্যা হয়ে উঠল একটু বেশি রঙিন। রুমে পায়চারি করছে ওরা, কিছুক্ষণ পরপর দেয়াল ঘড়ি দেখে সময় হিসেব করছে। পরনে তার হালকা আকাশি রঙের শাড়ি, খোপা করা চুল, চোখে কাজল। রাত 10টা পেরিয়ে গেছে, আরিশ এখনো ফেরেনি। সকালে পই পই করে বলেছিল আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে, অথচ এখনো তার কোনো পাত্তা নেই। ভাবনার ছেদ ঘটল আরিশের আগমনে। দরজা পেরিয়ে রুমে প্রবেশ করতে ওরা কেমন পায়চারি করতে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। এসব কি করছো পাখি? পায়চারি। ভ্রু নাচিয়ে মিটিমিটি হেসে বলল আরিশ। পাইসারি না করে এদিকে এসো। ওরা আরিশের দিকে ভালো করে তাকালো। না, তার হাতে কোনো ব্যাগপত্র নেই, তার মানে ভদ্রলোক চকলেট আনেনি। খুব মন খারাপ লাগছে ওরার। আরিশ তো ভুলবার পাত্র নয়। তবে সেসব পরে আপনি কি কিছু এনেছেন? কি আনবো? আরিশের এমন প্রশ্নে ওরার ভাবনা আরো গভীর হলো। মন খারাপের সাথে রাগও হলো তার। আরিশকে কিছু বোঝার সুযোগ না দিয়ে হনহনিয়ে ওয়াশরুমের দিকে চলে গেল সে। আরিশ মাথা চুলকে মুচকি মুচকি হাসছে। ওয়াশরুমের দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো সে। ওরা ভেতরে ঢুকে দরজা আটকে দিয়েছে। ওপেন দ্য ডোর হামিংবার্ড। না, খুলবো না দরজা। আমি আপনার সাথে রাগ করেছি। রাগ করছো ভালো কথা, কিন্তু তাই বলে ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দাঁড়িয়ে থাকবে? আরিশের কথায় যেন সম্বিত ফিরে এলো ওরার। রাগের বশে ওয়াশরুমে ঢুকে দাঁড়ালো কেন? নিজের কাজকর্মে বড্ড আফসোস হলো তার। তাই তো, এটা তো ওয়াশরুম, এখানে কেন এলাম? তুমি বের হও। না, হোক ওয়াশরুম, তবুও এখানে থাকবো। আরিশ জোরে হেসে ফেললো এবার। আজকাল ওরার সাথে সম্পর্কটা যেন আরো মিষ্টি মধুর হয়ে উঠেছে তার। তুমি ভালো করেই জানো আমি চাইলে দরজা ভেঙে তোমাকে বের করতে পারি। চমকালো ওরা। ভদ্রলোক সত্যি দরজা ভেঙে ফেলবে? হ্যাঁ, এটা আরিশের পক্ষে কোনো ব্যাপার নয়। তাকে এক্ষেত্রে বিশ্বাস করা যায় না। ওরা কোনো কথা না বলে আস্তে করে দরজা খুলে ফেললো। আরিশ মুচকি হেসে ওয়াশরুমের ভেতর ঢুকেই ওরার হাত দুটো পেছন দিকে চেপে ধরলো। ওরা চুপচাপ দাঁড়িয়ে আছে। আরিশের এসব আচরণের সাথে পরিচিত সে। আমার দিকে তাকাও হামিংবার্ড। ওরা একবার চাইলো কিছু বলবে, তবে কিছু না বলে আরিশের দিকে তাকালো সে। কি এতগুলো দিন একসাথে থেকে নিজের বরকে একটু চিনতে পারলে না তুমি? মানে? রুম থেকে বেরিয়ে দেখো, ড্রয়িং রুমে ডেলিভারি বয়রা চকলেট বক্স নিয়ে এদিকে আসছে। অনেকগুলো বক্স নিয়ে আসতে সময় লেগেছে। ওরা কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, আর না চাইতেও যে পুরুষ সবকিছু তার সামনে এনে হাজির করে, সেই ওরা কিছু মুখ ফুটে চেয়েছে আর আরিশ তা ভুলে যাবে? এমনটা কি হতে পারে কখনো? আমি ভাবলাম দুনিয়ার সব কিছু নিয়ে ভাবা বন্ধ করে শুধু আমাকে নিয়ে একটু তো ভাবতে পারো পাখি। আমি চকলেট খাবো। ফিক করে হেসে বলল ওরা। আরিশও হাসলো, আর চোখে একবার বাথটাবের দিকে তাকালো। পরক্ষণে ওরাকে সেদিকে ইশারা করে বলল। যখন অসমে এসেই পড়ে গেছো তখন গোসলটাও সেরে যাও হামিংবার্ড। আরিশের কথার মানে বুঝতে অসুবিধা হয়নি ওরার। সে কোনো মতে আরিশের থেকে সরে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। আরিশ চেঁচিয়ে বলল। দূরে থেকেই দেখো, ডেলিভারি বয়দের কাছে যাওয়ার দরকার নেই। ঠিক আছে। ওরার কণ্ঠস্বর শুনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো আরিশ। ধীর পায়ে বাথটাবের দিকে এগুলো সে। ওরা ওয়াশরুম থেকে বেরিয়ে দৌড়ে চলে গেল বসার ঘরের দিকে। বেগুনি রঙের শাড়ির আঁচল দুলে উঠল পিছনে। খোলা চুল উড়ল মুখের দুই পাশে, পা দুটো যেন মাটিতে টেকেই না। একরকম ভেসে ভেসে চলে গেল সে ড্রয়িং রুমে। চকলেট তার সবচেয়ে প্রিয় খাবার। ড্রয়িং রুমে পৌঁছাতে চোখ ছানা বড়া করে থমকে দাঁড়ালো ওরা। ঘরের মাঝখানে 3জন ডেলিভারি বয় একটার পর একটা চকলেটের বক্স নামাচ্ছে। সোফার এক পাশে, টেবিলের উপর, এমনকি নিচে পর্যন্ত জায়গা নেই প্রায়। বক্সের গায়ে রঙিন ফিতা বাঁধা, কোনোটা গোলাপি, কোনোটা নীল, কোথাও লেখা ফর হামিংবার্ড। ওরা হা করে তাকিয়েছে। বুকের ভেতরটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। একটা চকলেট চেয়েছিল সে শুধু। আরিশ জানে ওরা হাজারটা কখনোই চাইবে না। আরিশের কাছে ছিল একটা মহাকাব্য। আরিশ ঠিক এমনই। ওরার চাওয়া কখনো ছোট হয়ে যায় না তার কাছে। সে জানে বাচ্চা নষ্ট হওয়ার পর থেকে ওরা যতই মুখে রাগারাগি করুক, তার ভেতরে একটা কোমল পাখি বসে থাকে। সেই পাখিটার জন্য একটুখানি আনন্দ মানে আরিশের কাছে শতগুণ বেশি আনন্দ দেওয়া। ওরা ধীরে ধীরে এগিয়ে গেল টেবিলের কাছে। একটা বক্স তুলে নিল হাতে, খুলে দেখলো ভেতরে হ্যান্ডমেড চকলেট। তার প্রিয় কফি ফ্লেভারের গন্ধ উঠে এলো। হঠাৎ খেয়াল হলো আবার আরিশ তাকে ডেলিভারি বয়দের কাছাকাছি যেতে মানা করেছিল।
অরা ধীর পায়ে হাতে চকলেট বক্সটা রেখে সিঁড়িতে গিয়ে দাঁড়ালো। সেখান থেকেই সবকিছু দেখছে। এর মধ্যে আরিশ বেরিয়ে এলো ঘর থেকে। অরাকে এভাবে সিঁড়িতে দাঁড়িয়ে সবকিছু পর্যবেক্ষণ করতে দেখে মুচকি হাসলো। যাক, আগের অরাকে খুঁজে পাচ্ছে সে। পেছন থেকে হেঁটে এসে আরিশ বলল, চলো চকলেট খাবে। অরা মুচকি হাসলো। আরিশ তার হাত ধরে সামনে এগিয়ে যেতে লাগলো। যে মানুষটার মনে অরার জন্য এতটা ভালোবাসা, তার একটি পাগলামি সহ্য করা যায় বলে আজ অরা বাধ্য মেয়ের মতো সিঁড়িতে দাঁড়িয়েছিল। আরিশ অরাকে নিয়ে এগিয়ে এসে এক ঝলক চোখ বুলিয়ে নিল পুরো ঘরে ছড়িয়ে থাকা চকলেটের বক্সগুলোর দিকে। তারপর ঠোঁটে একটা প্রশস্ত হাসি নিয়ে ডেলিভারি বয়দের দিকে তাকিয়ে বলল, টেবিলের উপরে রাখুন, আর যেগুলো জায়গা পাচ্ছে না সেগুলো সোফার সামনে মেঝেতে সাজিয়ে দিন। সাবধানে, এগুলো কিন্তু আমার স্ত্রীর জন্য। একটু থেমে আবারও বলল। আর একটা কথা, একটা বক্সে যেন উল্টে না পড়ে। ডেলিভারি বয়রা হেসে ফেলল। ঠিক আছে স্যার। অরা তখন দাঁড়িয়ে, চোখে অবিশ্বাস, মনে একরাশ ধরা না পড়া ভালোবাসা। এখনো বুঝলে না আমি কেমন বর? অরা চোখ নামিয়ে হেসে ফেলল। আপনি বর না, আপনি একটা পাগল। তোমার পাগল, এইটুকুই মনে রাখলেই হবে। অরা কিছু বলল না, শুধু গিয়ে দাঁড়িয়ে পড়লো আরিশের গায়ের সঙ্গে হেলান দিয়ে। চকলেটের ঘ্রাণে মিশে থাকলো ভালোবাসার অদৃশ্য সুবাস। আরিশ অরার মুখে এক টুকরো চকলেট তুলে দিল। অরা ইশারায় বোঝালো ঘরে গিয়ে খাবে। আরিশ কথা শুনল না, অরার গালে চকলেট লাগিয়ে দিল। ঠোঁটে দিতে গেলেই অরা খপ করে চকলেটটুকু খেয়ে ফেললো। এর মধ্যে ডেলিভারি ম্যানরা চলে গেছে। পুরো ড্রয়িং রুমে শুধু অরা, আরিশের চকলেট। ঠোঁটে গালে চকলেট আছে, মুছে দিন। অরার কথার মানে বুঝতে পারলো না আরিশ, কারণ ওরা নিজেই তো মুছে নিতে পারতো। আরিশকে বলল কেন? অরা মিটিমিটি হাসছে। আরিশের ঠোঁটের কোণেও হাসি ফুটলো। বড্ড দুষ্ট হয়ে গেছে হামিং বাট আমার থেকে বেশি না। অরা কিছু না বলে ধীরে মুখটা এগিয়ে দিল আরিশের দিকে। তার ঠোঁটে লেগে থাকা হালকা চকলেটের ছোপ চোখে পড়তে আরিশ নিঃশব্দে সামান্য ঝুঁকে এলো। আরিশ ধীরে, খুবই ধীরে তার মুখ নামিয়ে আনলো অরার ঠোঁটের কাছে। কোনো শব্দ হয়নি, কেবল নিঃশ্বাসে হালকা কাঁপুনি ছিল। সে এমনভাবে সেই মিষ্টিটুকু চিহ্নটুকু সরিয়ে দিল যেন তার স্পর্শের বদলে অনুভবটাই বলছিল সব কথা। ঠোঁট ছুঁয়ে যায়নি পুরোটাই, কিন্তু অরার হৃদয়টা ধুকধুক করে উঠল তাকে ছুঁয়ে যাওয়া এই মুহূর্তের গোপন ইশারায়। অরার গালটা লজ্জায় লাল হয়ে উঠল, কিন্তু সে চোখ সরালো না। ভালোবাসা কখনো কখনো শব্দের চেয়ে স্পর্শহীন ইঙ্গিতেই বেশি বলে ফেলে সব। কিয়ৎক্ষণ বাদে অরা ইশারায় বোঝালো। গালেও চকলেট লেগে আছে, এভাবেই সেগুলো। আরিশ তার কানের পাশে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি হয়তো ভুলে গেছো ছোট পাখি, তোমার বরটা কত রোমান্টিক। এইসব বিষয়ে আমাকে কিছু বলার দরকার পড়বে না তোমার। মোটেও না জনাব খান। অরার দুষ্টুমিগুলো ভীষণ উপভোগ করছে আরিশ। ডেলিভারি বয়রা চকলেটের বক্স সাজিয়ে বেরিয়ে যেতে না যেতে ড্রয়িং রুমের দিকে এলো তালহা। ওর হাতে একটা কাপ ছিল, সম্ভবত চা খেতে নিচে নেমেছিল। ঘরে ঢুকে চকলেটের পাহাড় দেখে থমকে গেল সে। আরিশ তখন অরার গালে চকলেটগুলো সরাতেই যাচ্ছিল। আচমকা তালহার আগমনে অপ্রস্তুত হয়ে গেল তারা। তালহা অবশ্য কিছু বুঝতে না পারার ভান করে বলল, আরে এত চকলেট, এখানে কি বিয়ের গিফট প্যাকিং হচ্ছে নাকি? একটু থেমে গলা চড়িয়ে উঠল তালহা। ভাইয়া, এতগুলো চকলেট কি শুধু ভাবি মায়ের জন্য? আরিশ হেসে বলল, ওরা যদি তোমাদের কেউ দেয় তাহলে ভাগ পেতে পারো। ওরাও মিটিমিটি হাসছে। আরিশ যে মজাও করতে পারে তা আজ প্রথম দেখলো সে। পেছন থেকে সাবিয়া এলো সালোয়ার কামিজ পরনে, ঘুম ঘুম চোখে। তার চোখ চকলেটের দিকে যেতেই কপালে হাত রেখে বলল, ওয়াও, বউকে খুশি করতে গিয়ে একেবারে চকলেট কোম্পানির সাপ্লাই কিনে এনেছো ভাইয়া। তামান্না আসতেই চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, মুখে হালকা ঈর্ষার ছাপ, চোখে মুগ্ধতা। তারপর হেসে বলল, এই বাড়ির বউ হলে চকলেটের ক্ষেত ছুটবে বুঝি? সাবিয়া ফিসফিস করে বলল, তুমি তো তান্হা ভাইয়ার বউ হচ্ছ, ও তো তোমাকে বলি মিষ্টি জাতীয় খাবার কম খাও, মোটা হবে। চকলেট কি আর দেবে? তালহা ভুরু কুচকে বলল। আরে তুই চুপ করতো সাবিহা। আরিশ তখন দরজার পাশে দাঁড়িয়ে অরার মুখে আরেক টুকরো চকলেট পুড়ে দিয়ে একটু খোশ মেজাজে দাঁত বের করে বলল, বুঝলে না তো, ওরা আমার হামিং বার্ড। ও একটা চাইলে আমি 1000টা দেব। এটাই তো প্রেমের ইনভেস্টমেন্ট। সাবিয়া হেসে ফেলল। এত ইনভেস্ট করে লাভ কি? আরিশ কপট গম্ভীর গলায় বলল, লাভ এটাই, ওরা আমার দিকে তাকালে আমি বেঁচে থাকার কারণ খুঁজে পাই। ঘর জুড়ে হেসে উঠল সবাই। ওরা তখন চুপচাপ দাঁড়িয়ে মুখ নামিয়ে রাখলেও মনে মনে ভাবছে, এই মানুষটা আমাকে যতটা ভালোবাসে আমি কি সত্যি তাকে বুঝে উঠেছি? সবাই যখন চকলেট নিয়ে হাসি ঠাট্টায় ব্যস্ত, তখন চুপচাপ সরে গেল তামান্না। কারো চোখে না পড়েই সিঁড়ি বেয়ে ছাদে উঠে গেল সে। চারিপাশে নরম বাতাস, আকাশে হালকা মেঘ। তবু তামান্নার বুকের ভেতরটা ভারী লাগছে। ও চায়নি ঈর্ষা করতে, তবু পারল না নিজেকে সামলাতে।
আরিশ যেভাবে অরার দিকে তাকায়, যেভাবে একটা কথার ভিতরে হাজারটা অনুভব করে দেয়, তামান্না মনে মনে জানে তালহার চোখে সে সেই উন্মাদনা কখনো দেখেনি। তালহা ভালো, স্থির, দায়িত্ববান, কিন্তু এমন পাগলামি তার মধ্যে নেই। টাকা পয়সা দামি উপহার নয়, তবে সব মেয়ে চায় আরিশের মতো একটা পাগলাটে পুরুষ জুটুক তার কপালে, যে পুরুষ বারবার তার জন্যে পাগলামি করবে আর অনেক ভালোবাসবে। সিঁড়ির নিচ থেকে তালহার গলা ভেসে এলো। তামান্না। সে চুপ। বাতাসে চুল উড়ে পড়ছে মুখে, তাও সরালো না। তালহা ধীরে ধীরে উঠে এসে ছাদের এক কোণে ওকে তাড়িয়ে দেখলো। গলায় একরাশ মায়া নিয়ে বলল, তুমি এমন চুপচাপ চলে এলে কেন তামু? তামান্না চোখ ফেরালো না, কেবল বলল, আমি শুধু দেখছিলাম কেউ কাউকে কতটা ভালোবাসতে পারে। তালহা একটু থমকে গেল, বুঝে ফেললো তামান্না কি বলতে চাইছে। তুমি কি ভেবেছো আমি তোমার জন্য এমন কিছু করব না? তার কণ্ঠে কোনো রাগ নেই, আছে কেবল নরম জিজ্ঞাসা। তামান্না একবার তাকালো, চোখে একটুখানি জল জমে উঠেছে। বিয়ে ঠিক হওয়ার আগে মাঝে মধ্যে ফুলের মালা গাছরা নিয়ে আসতে, কিন্তু এখন তালহা এবার এক ধরনের অনুতাপে ভিজে গেল, ধীরে ধীরে ওর কাছে এগিয়ে এলো। সরি তামান্না ভাটিয়া, ইদানিং কাজের চাপে সব ভুলে যায়। শোনো, সবাই তো এরকম হয় না বলো। আমি তো পরিশ্রম করছি কার জন্য? আমাদের ভবিষ্যতের কথা ভেবেই তো, নাকি? তামান্না ঠোঁট কামড়ে নিচে তাকালো। তালহা হাত বাড়িয়ে ওর হাত ধরলো, ফের বলল, তারপরও আই এম সরি তোমার দিকে বেখেয়ালি হয়ে যাওয়ার কারণে। আজকের পর থেকে আর কখনোই এমন ভুল হবে না, প্রমিস। তালহা দুহাতে নিজের কান ধরে বলল এবার। তামান্না আর অভিমান পুষে রাখতে পারলো না, হেসে ফেলল। থাক, আর কান ধরতে হবে না, এরপর থেকে যেন কথাগুলো মনে থাকে। তালহা খুশিতে তামান্নাকে আলতো করে বুকে জড়িয়ে ধরলো। লজ্জায় লজ্জাবতী পাতার মতো নুইয়ে গেল সে। 100 বার মনে থাকবে। এখন চলো নিচে যাই। শোনো, তোমাকে চকলেট কিনে দেবো না, চকলেট ফ্যাক্টরি কিনে দেব। খুশি? আমি ভাবির মতো চকলেট পাগল নই তালহা ভাই, আমার ফুল চাই, সাথে কাচের রেশমি চুড়ি। তামান্নাকে শক্ত করে জড়িয়ে ধরে চিপকে হাত রেখে তাকালো তালহা। ঠোঁটের কোণে তার দুষ্টু হাসির রেখা। তামান্না ভ্রু উঁচিয়ে শুধালো, কি হলো? এখন হবে? তালহা খুব ধীরে তামান্নার ঠোঁটের দিকে এগোতে লাগলো। তালহার মতিগতি বুঝতে অসুবিধা হলো না তামান্নার। লজ্জায় অস্বস্তিতে এক প্রকার লাফালাফি জুড়ে বসলো সে। খবরদার, এটা করবে না তুমি। এটাই করবো মিস তামান্না ভাটিয়া। আরো ডাকো ভাইয়া। না 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 না, আর কখনো ভাইয়া বলে ডাকবো না। শিওর? হ্যাঁ হ্যাঁ। তালহা হাসতে হাসতে তামান্নাকে ছেড়ে দিল। তামান্না যেন হাঁপ ছেড়ে বাঁচল। রাতের খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে গিয়েছে, তবে আরিশ আজ অরাকে নিয়ে ছাদে যাবে বলে ঠিক করেছে। ভদ্রলোক প্রায়শই খেয়াল করেছে তালহা তামান্নার সাথে ছাদে সময় কাটায়, হয়তো অরারও ভালো লাগবে বলেই সেই প্রয়াস। আজ হঠাৎ ছাদে যাবেন বললেন যে? হাতে হাত রেখে সিঁড়ি বেয়ে উঠছে দুজন। আরিশের পরনে কালো রঙের টি শার্ট আর সাথে ট্রাউজার, আর বেগুনি রঙের শাড়ি পরে আছে, চুলগুলো খোপা করা। এমনি। আচ্ছা, বুঝলাম। মুচকি হাসলো আরিশ। অরার হাত ধরে ধীরে ধীরে ছাদে উঠল সে। ছাদে তখন হালকা বাতাস বইছে, চারিদিকে নরম আলো ছড়াচ্ছে বৈদ্যুতিক বালতিগুলো। দূরের আকাশটা ছিল নীলচে কালো, জ্যোৎস্না দেখা যায় না ঠিক, কিন্তু অসংখ্য তারা যেন ঝিকিমিকি করছে নীরব আনন্দে। ছাদে পা রাখতে চোখে পড়লো তালহা গিটার হাতে দাঁড়িয়ে, যেন ঠিক তখনই গান শুরু করবে। তার সামনে তামান্না বসে আছে চুপচাপ, চোখে মুখে প্রশান্তির ছায়া। আরিশ আর অরাকে দেখে তামান্না আনন্দে চমকে উঠল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল, ঠোঁটে হাসি। ভাবি, আপনারা ছাদে এসেছেন? হ্যাঁ, এলাম। তোমাদের ভাইয়া নিয়ে এলো। কথাটা বেশ গর্ব করে বলল অরা। আরিশ অরার ভালো লাগার কারণ বুঝতে পেরেছে। তালহার থেকে গিটারটা নিজের হাতে নিয়ে বলল সে। কত বছর গিটার ধরেনি। তালহার চোখ ছলছল করছে। ছোট থেকে আরিশকে কখনো এভাবে স্বাভাবিক দেখেনি সে। অরাও অবাক হচ্ছে আরিশের গিটার বাজানোর চেষ্টা দেখে। তুমি চেষ্টা করলেই বাজাতে পারবে ভাইয়া। মুচকি হাসলো আরিশ। কয়েকবার চেষ্টা করতে সুর এলো তাতে। অরার ভীষণ আনন্দ লাগছে, মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো সে। এই গানটা তোমার জন্য, আমার হামিংবার্ড। অরার মুখ থেকে কোনো কথা বের হলো না। তিনজনই আরিশের গান শোনার জন্য চুপ করে রইল। সবার বুকের ভেতর কেমন ডিপ ডিপ করছে। আরিশ গান শুরু করলো, তার দৃষ্টিতে কেবল অরা। যখন ওর রূপস্মরণ হয়। গান শেষে অরা নিঃশব্দে এসে জড়িয়ে ধরলো আরিশকে। তালহা তামান্না হাততালি দিতে শুরু করেছে। আরিশ অরার আচরণে এতটা খুশি হয়েছে যে তার চোখ ছলছল করছে। খুব সুন্দর হয়েছে রাগিবু। থ্যাংক ইউ ডার্লিং। এবার তাহলে শুরু কর, আমরা শুনি। তালহা বলল। হ্যাঁ অবশ্যই। আরিশের থেকে গিটারটা নিল সে। সবাই এবার তালহার গানের অপেক্ষায়। গান শুরু হলো। এভাবে সেই রাতে চারজনের মধ্যে একটা সুন্দর সময় কাটতে লাগলো।
নয়নার দিনগুলো এখন আর ক্যালেন্ডারে জমে থাকা সংখ্যার মতো নয়। প্রতিটা দিন যেন এক একটা অনুপস্থিত চিঠি। পলাশের অভাবে নয়নার জীবনটা নিঃশব্দের অভ্যাস হয়ে গেছে। ভোরবেলায় ঘুম ভাঙে, কিন্তু ঘুম ভাঙার কোনো কারণ থাকে না। জানালার বাইরে পাখিরা ডাক দেয়, কিন্তু সেই ডাকগুলো তাকে আর জাগায় না আগের মতো। আর চুল বেঁধে আয়নায় দাঁড়িয়ে মুখ দেখে না সে। পলাশও কি একইভাবে মনে করে তাকে? ও জানে না, তবে এটুকু জানে প্রতিদিন সে একটা মানুষকে মিস করে, যার সাথে কখনো ভালোবাসার কথা বলা হয়নি। কিশোরী মন সবকিছু নিয়ে খুব ভাবে। জীবনে প্রথম ভালোবাসার অনুভূতিকে সামলাতে বড্ড হিমশিম খাচ্ছে সে। আজকাল বিকেল হলেই নয়না ছাদে উঠে একা বসে থাকে সেখানে। মোবাইল হাতে নিয়ে হাজারবার সেই পুরনো নামটা সার্চ করে পলাশ, তবে পলাশের আইডি অ্যাক্টিভেট নেই। দীর্ঘদিন কোনো পোস্ট নেই আইডিতে। পলাশের কি হয়েছে ভেবে কখনো চোখে জল আসে, আবার কখনো আসে না, কিন্তু বুকটা জলে ভিজে যায়। কেউ দেখে না, কেউ বোঝে না এই মেয়েটা কেমন করে একটানা এক মানুষকে ভালোবেসে গেছে শুধু অপেক্ষার বিনিময়ে। বন্ধুরা জিজ্ঞাসা করে, নয়না, তুই এখনো পলাশ ভাইকে বলিস নে? সে হেসে বলে, ভুলে যাওয়ার জন্য তো কাউকে আগে সম্পূর্ণভাবে পাওয়া লাগে। রাতে নয়না যখন ঘুমাতে যায় মাথার পাশে পলাশের দেওয়া সেই চিঠি রাখে। ভাজে ভাজে সেই চিঠির কালি ফ্যাকাশে হয়ে যেতে শুরু করেছে, তবু সে পড়ে প্রতিদিন পলাশের লেখা সেই কথাগুলো। রৌদ্রময় একটা সকাল, ঢাকার আকাশ ঝকঝকে নীল। রোদের আলো ফুটপাতে পড়ে ঠিক যেন কাচের মতো ঝিলমিল করছে। আরিশ গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে আছে, পরনে কালো পাঞ্জাবি, সানগ্লাস চোখে। অরার আবদারে পাঞ্জাবি পরেছে। অরা ধীরে পা ফেলে গাড়ি থেকে বাইরে বেরোলো, পরনে অফ হোয়াইট শাড়ি আর গোলাপি স্লিভলেস ব্লাউজ, চুলগুলো খোলা, সাথে হালকা গয়নাগাটি। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আশেপাশের কয়েকজন পথচারী তাকিয়ে রইল অরার দিকে, কারো চোখে অবাক হয়ে তাকানো, কেউ যেন চেনা মুখ ভেবে চেয়ে থাকলো, কেউ নিছক সৌন্দর্যের প্রশংসা করলো। আর এইসব কিছুই আরিশের চোখ এড়ালো না। প্রথমে চুপ করে রইল, তারপর একটা লোক একটু বেশি সময় ধরে তাকাতে আরিশ পাঞ্জাবির হাতা গুটি এক ধরনের ঠান্ডা রাগে সামনে গিয়ে বলল, ভাই সামনে তাকান, মানুষ দেখা যায় না, এটা পথ। লোকটা কিছুটা অপ্রস্তুত হয়ে সরে গেল। ওরা পাশে এসে বলল, আপনি কি পাগল? আমি না, ওরা পাগল। আমার বউকে কেউ এইভাবে দাঁড়িয়ে দেখবে? আমি দাঁড়িয়ে দেখবো সেটা? তাহলে কি করবেন? এভাবে সবাইকে বলবেন? দরকার হলে বলবো। আরিশ, আপনি এখন রাস্তায় ঝগড়া করবেন? হ্যাঁ করবো, কারণ আমি জেলে যেতে রাজি আছি, কিন্তু তোমাকে কেউ কল্পনার জন্য শুয়ে না যায় এটাও আমি সহ্য করতে পারি না। ওরা অবাক হয়ে বলল, আপনি কি খুন করার কথা ভাবছেন? তোমার জন্য সবকিছু মঞ্জুর। ওরা ঠিক কি বলবে বুঝতে পারল না। মাঝে মধ্যে মনে হয় মানুষটা কেন আর পাঁচটা স্বাভাবিক পুরুষের মতো নয়, কেন এত পাগলাটে সে। দীর্ঘশ্বাস ছাড়লো ওরা। আরিশকে যেহেতু বদলানো যাবে না, তাই মানিয়ে নেওয়া ছাড়া কিছু করারও নেই। আচ্ছা, এখন এক কাপ কফি খাবো, কিন্তু আশেপাশে তো দোকান দেখছি না। সকাল তো 10টা ছুঁই ছুঁই, এখনো কি দোকান খোলেনি? আরিশ মুখে চাপা হাসি নিয়ে বলল, দোকান বন্ধ থাকলে তালা ভেঙে ভেতরে চলে যাব। তোমার কফি খাওয়া মিস হবে না ডার্লিং। ওরা হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। দুজনে হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। দূরে একটা কফি শপ দেখা যাচ্ছে। ওরা আরিশকে বোঝানোর চেষ্টা করতে শুরু করলো। আচ্ছা, আপনি একটু শান্ত থাকতে পারেন না? আরিশ একটু থেমে বলল, তোমাকে কেউ কল্পনাতেও দেখে এটা ভাবলেই মাথা গরম হয়ে যায় আমার। তাহলে আজকে আমি চোখে কালো চশমা পরে হাঁটবো, তাহলে চোখে কিছুই দেখবো না। আর তো আপনি মানুষ পেটাতে চলে যাবেন। চশমার দরকার নেই, আজকের পর থেকে স্লিভলেস কোনো পোশাক পরবে না তুমি। বাসায়ও? হ্যাঁ, শুধু রুমে বসে যা খুশি পরবে, আর কিছু না পড়লেও আরো ভালো। আরিশ মুচকি হেসে বলল। ওরা তার কাঁধে মৃদু খুশি মেরে বলল, আপনি একটা খাটাস। খাটাসের বউ মাটাস। ওরা শব্দ করে হেসে উঠল। মাটাস আবার কি? আমি জানি না। পাগল একটা। আরিশ কিছু বলল না। দুজনে হেঁটে চলে গেল কাঁধে কাঁধ মিলিয়ে। ওরা মাঝে মাঝে তাকায় আরিশের দিকে। ঠোঁটের কোণে এখনো হাসি লেপ্টে আছে। শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। সোলাইমান মল্লিক আজ বাড়িতে আছেন। রোকসানা মল্লিক রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করছেন। ছুটির দিন, সেই উপলক্ষে গরুর মাংসের খিচুড়ি রান্না হচ্ছে। নয়নার প্রিয় খাবার এটা। বসার ঘরে সোফায় বসে আছেন সোলাইমান। গতকাল তার বড় ভাই আজমাইনের সাথে ফোনে কথা হয়েছিল আগামী সপ্তাহে উর্মির বিয়ে, তাই 2 দিন পরই সোলাইমানকে পরিবার সহ গ্রামের বাড়িতে পৌঁছে যেতে বলেছেন তিনি। পাত্রপক্ষ এতদিন বিয়ে পিছিয়ে রেখেছিল। তাদের বাড়ির কেউ একজন অসুস্থ ছিল বলে, নয়তো এতদিনে উর্মির বিয়েটা হয়ে যেত। হ্যাঁ গো, অফিসে ছুটির কথা বলেছো? আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন রোকসানা। স্ত্রীর প্রশ্নে নড়ে চড়ে বসলেন সোলাইমান। না, বলা হয়নি, আগামীকাল বলবো, তবে হঠাৎ ছুটি দিবেন কিনা জানি না। আমি একবার ওরাকে কল দিয়ে বলবো। আরে না, অফিসের বাইরে আরিসের সাথে আমার যাই সম্পর্ক থাকুক, অফিসেও আমার বস, তাই ছুটির কথাও অফিসিয়ালি বলবো। সে ঠিক আছে,
কিন্তু গ্রামের কথা, উর্মির বিয়েতে যাওয়ার কথা, সেসব তো বলতে হবে ওরাকে। আরিশ যাবে কিনা সেটাই সন্দেহ। দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। এর মধ্যে নয়না এলো সেখানে। কোথায় যাওয়ার কথা বলছো তোমরা? সোলাইমান মেয়েকে নিজের পাশে বসার জন্য ইশারা করলেন। নয়না গিয়ে তার বাবার পাশে বসলো। তোর উর্মি আপুর বিয়ে আগামী সপ্তাহে। বাহ, সেজন্যই ভাইয়ার যাওয়ার কথা বলছিলে। আপু বললে ভাইয়া হয়তো না করবে না। সোলাইমান রোকসানাকে উদ্দেশ্য করে বললেন, হ্যাঁ রোকসানা, তুমি এত ভেবো না। খিচুড়ি রান্না হয়েছে, আমরা বাপ বেটি বসে আছি তো। মুচকি হাসলেন তিনি। রোকসানা হাসি মুখে রান্নাঘরের দিকে এগুতে এগুতে বললেন, ডাইনিং টেবিলে এসো, খাবার দিচ্ছি। সোলাইমান ও নয়না দুজনেই চটপট ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। বেলা 11:30। আরিশের অফিসে শীতাতপ নিয়ন্ত্রিত কাজ ঘেরা কেবিন। ডেস্কে বসে ল্যাপটপে কাজ করছিল আরিশ। হঠাৎ দরজায় টোকা। কামিন। দরজাটা খুলে সোলাইমান মল্লিক ভিতরে ঢুকলেন। পরিপাটি পোশাক, চোখে মুখে বিনয়ের ছাপ। আরিশ চেয়ার থেকে সোজা হয়ে বসলো। সামনে রাখা চেয়ারটার দিকে তাকিয়ে বলল, প্লিজ বসুন। সোলাইমান বসে হালকা কাশলেন। স্যার, একটা দরখাস্ত ছিল আপনার কাছে। আরিশ মাথা নাড়ল। বলুন। সোলাইমান পকেট থেকে মোড়ানো একটা কাগজ বের করলেন। পারিবারিক কারণে 5 দিনের ছুটি প্রয়োজন ছিল। আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার গ্রামের বাড়িতে একটু জরুরি যাওয়া দরকার। আরিশ কাগজটা হাতে নিয়ে চুপচাপ পড়ে দেখলো। ঠিক আছে, মঞ্জুর করলাম। ফর্মালিটি শেষ করে কাগজটা এইচআর সেকশনে দিয়ে দেবেন। সোলাইমান মাথা হেট করে বললেন, ধন্যবাদ স্যার। একটু থেমে আরিশ বলল, আপনি নিয়মিত সময় মতো নির্বিচারে কাজ করেন। এমন কর্মচারী ছুটি নিয়ে কখনো ভাবতে হয় না। ওকে? সোলাইমান সংক্ষিপ্ত হাসি দিয়ে মাথা জাকালেন। আর কিছু না বলে দাঁড়িয়ে পড়লেন। আরিশও বসে বসে এক মুহূর্ত তাকিয়ে রইল, কিছু বলল না। হঠাৎ শ্বশুর মশাই গ্রামের বাড়িতে কেন যাবেন সেটাই ভাবছে সে। সোলাইমান মল্লিক কেবিন থেকে বেরিয়ে গেলে আরিশ ধীরে চেয়ার হেলান দিয়ে চোখ বন্ধ করলো। সাবিয়া আপা, আপনার কি হয়েছে? কদিন ধরেই দেখছি কেমন মনমরা হয়ে থাকেন। সাবিহার ঘরে কি একটা দরকারে এসেছিল তামান্না। সাবিহার মলিন মুখ দেখে উপরোক্ত কথাটি বলল সে। সাবিহা আধা শোয়া অবস্থায় ছিল এতক্ষণ। ধীরে ধীরে উঠে বসলো সে। তেমন কিছু না গো। সত্যি তো? দীর্ঘশ্বাস ছাড়লো সাবিহা। মেহরাব যে তার সাথে এভাবে সবকিছু শেষ করে দেবে দুঃস্বপ্নেও ভাবেনি সে। সেদিনের পর থেকে আর যোগাযোগ হয়নি তাদের। মাঝখানে কেটে গেছে 12টা দিন। মেহরাব। সাবিহা থেমে যায়, আচমকাই শব্দ করে কাঁদতে শুরু করে। আকস্মিক ঘটনায় তামান্না হতবিহ্বল হয়ে তাকিয়ে আছে শুধু। কি হলো বিষয়টা বুঝতে কিয়ৎক্ষণ সময় লাগলো তার। তারপর সাবিহার পাশে বসলো তামান্না। আপা, কান্না করছেন কেন? কি হয়েছে? মেহরের ভাইয়ের ঝগড়া হয়েছে আপনাদের? সাবিহা কোনো মতে কান্না থামিয়ে বলে, ঝগড়া করলেও তো হতো, কেন যোগাযোগ রাখনি? 2 দিন অফিসে গিয়েও তার সাথে দেখা করতে পারিনি। বাড়িতে গিয়েছিলেন? কোন অধিকারে যাব ভাবি? সে তো আমাকে কিচ্ছু বলেনি। আমি একটু বেশি এগিয়েছিলাম। তামান্নাকে এখন ভাবি বলে সম্বোধন করে সাবিহা। মেয়েটার এমন কষ্ট সহ্য হচ্ছে না তামান্নার। সাবিহা একটু থেমে আবারও বলে, আমাকে কেউ ভালোবাসে না কেন? আমি কি কারো ভালোবাসার যোগ্য না ভাবি? যার কাছে যাই সেই। সাবিহা কথা বলতে পারছে না, কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে সে। কে বলবে এই মেয়েটা একসময় অন্যের ক্ষতি চাইতো। আপা, শান্ত হন। আমি অরা ভাবির সাথে কথা বলবো। উনি সরাসরি মেয়রের ভাইয়ের সাথে কথা বলবেন। তবে একটা কথা, যে মানুষগুলো আমাদের ভালোবাসে না তাদের জন্য এভাবে কষ্ট পাওয়া উচিত নয়। কেউ আপনার অনুভূতির মূল্য দিচ্ছে না বুঝেও সেখানে অনুভূতি ইনভেস্ট করা মানে হচ্ছে নিজেকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। এটা করতে নেই আপা। সাবিহা কিছু বলে না, তামান্নাকে জড়িয়ে ধরে কেবল। অন্যদিকে মাত্রই অফিস থেকে বাসায় ফিরেছিল আরিশ। দোতলার বারান্দা দিয়ে নিজের ঘরের দিকে যাওয়ার সময় আচমকাই সাবিহার কান্নার শব্দে স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। তারপর তামান্না ও সাবিহার সব কথাই শুনেছে সে। আয়নার সামনে বসে আছে ওরা। ইদানিং মুখে বেশ পিম্পল দেখা দিচ্ছে, সেজন্য ওরার মনটা একটু খারাপ। আরিশকে রুমে ঢুকতে দেখে ওরা পেছনে ফিরে তাকালো। ভদ্রলোকের চেহারা কেমন থমথমে লাগছে আজ। রুমে ঢুকে কোনো কথাও বলেনি। ওরা বুঝতে পারছে না আরিশের মতিগতি। ভয়ে চুপ করে বসেই রইল ওরা। আরিশটাই আলগা করে পরনের কোট শার্ট খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। ওরা চুপচাপ তাকিয়ে আছে কেবল। আরিশ এবার তার দিকে দৃষ্টিপাত করলো। ওখানে বসে আছো কেন? কাছে এসো। আরিশের গম্ভীর কণ্ঠ ওরাকে বেশ ভয় পাইয়ে দিল। সে কোনো কথা না বলে দ্রুত আরিশের পাশে গিয়ে বসলো। আরিশ তার কোমরে হাত রেখে কোলে তুলে বসালো। আর ওরা টাল সামলাতে
আরিশের গলা জড়িয়ে ধরলো। বিছানা থেকে ফোনটা হাতে নিয়ে মেহেরাবের নাম্বারে কল দিল আরিশ। ওরা চুপচাপ গলা জড়িয়ে ধরে বসে আছে। হ্যালো, কি খবর দোস্ত? তোর খবর বল মেহরাব। মেহেরাব তখন একটা জুয়েলারি শপের সামনে দাঁড়িয়েছিল। সাবিহার জন্য একটা নেকলেস কিনতে এসেছিল। হাতে তার জুয়েলারি সহ ফুল চকলেট আর টেডি বিয়ার। সবগুলো জিনিসপত্র এক হাতে নিয়ে অন্য হাত দিয়ে বড় কষ্টে কল রিসিভ করে ফোনটা কানে ধরে আছে সে। সামনেই গাড়ি, সেদিকে এগোচ্ছে মেহেরাব। আমার আবার কি খবর? তোর গলাটা এমন লাগছে কেন? কিছু হয়েছে? ওরা কিছুই বুঝতে পারছে না, তবে আরিশের এমন রাগী হাব ভাবে তার আগের মতো ভয় লাগছে। মান অভিমান কিংবা স্বাস্থ্যের একটা লিমিট আছে মেহরাব। সাবিয়াকে অতিরিক্ত কষ্ট দিচ্ছিস তুই, এটা বারবারই হচ্ছে কিন্তু। জিনিসপত্র ও পেছনের সিটে রেখে ড্রাইভিং সিটে বসলো মেহেরাব। বোনের কষ্ট সহ্য হচ্ছে না বলে এত রাগ? আমি বুঝি খুব সুখে আছি। আমার সব কথা ভালো লাগবে না মেহরাব, যাকে ভালোবাসি তাকে কষ্ট দিব কেন? ওরা মুখ বাঁকালো, ভেঙচি কাটলো, তবে আরিশ তা দেখলো না। ভালোবাসে যাকে তাকে কষ্ট কেন দেবে? জীবনটা তেজপাতা বানিয়ে সাধু সাজা হচ্ছে। মনে মনে কথাগুলো বলল ওরা। আরিশ কথার ফাঁকে ফাঁকে ওরার কপালে ঠোঁট চুইয়ে দিল কয়েকবার। সরি ভাই, আমি পথে আছি, তোদের বাসায় আসছি। আর একটু সময় অপেক্ষা করতে বল তোর বোনকে। তুই বল, শয়তান একটা। আরিশ কল কেটে ফোনটা বিছানার উপর রাখলো। ওরা পুতুলের মতো কোনো নরণচরণ ছাড়াই বসে আছে দেখে আরিশ বলল, কি হয়েছে? আমি তো জানি না। তোমার কি হয়েছে সেটা বলো। আপনি রেগেছিলেন। ভয় পেয়েছো? ওরা মাথা নেড়ে বলে, একটু। আরিশ খুব যত্ন সহকারে তাকে বিছানায় বসিয়ে দিয়ে নিজে বসা থেকে উঠে দাঁড়ালো। ফ্রেশ হয়ে আসছে, ভয় কাটিয়ে দেব কেমন? আরিশের হাসির কারণ ওরার অজানা নয়। ওরা লজ্জায় মাথা নিচু করে ফেললো। আরিশ তোয়ালে হাতে ওয়াশরুমের দিকে এগোলো। ঢাকা শহরের রাত যেন এক গাঢ় ক্লান্তির পরও অদ্ভুতভাবে জেগে থাকা এক শহরের চেহারা। রাস্তা থেকে তখনও পুরোপুরি গাড়ির শব্দ মিলিয়ে যায়নি। দূরে বাসের হেডলাইট গড়িয়ে যাচ্ছে, সিএনজির শব্দ মাঝে মাঝে কানে বাজে। কিছু রাইডার ধীরে ধীরে ছুটছে, কাঁধে ব্যাগ, পিঠে ক্লান্তি। ফার্মগেট, নিউ মার্কেট, মিরপুর কিংবা মোহাম্মদপুর এমন কিছু জায়গায় এখনো আলো ঝলমলে। ছোট ছোট চায়ের দোকানে বসে কেউ এখনো ধোয়া ওঠা চায়ের কাপ হাতে আড্ডা দিচ্ছে, কেউ বা ফোনে কথা বলছে নিচু গলায়। টং দোকানে বাজছে পুরনো কোনো গান। রাত যত বাড়ে ততই যেন করুণ হয়ে ওঠে সুরটা। বেলি রোড বা বনানীর কিছু রেস্টুরেন্ট তখনও খোলা, শহরের কিছু এলিট অংশ এখনো আলোর ঝলকে ভরা। আর পুরান ঢাকার অলিগলিতে তখনও হাঁটছেন কয়েকজন মানুষ, নীরব কিন্তু নিঃসঙ্গ না। চন্দ্রিমা উদ্যান, হাতির ঝিল কিংবা গুলশান লেকের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছে তাদের মুখে বাতাসের হালকা ছোঁয়া। আকাশে তখন অল্প মেঘ, চারটা ঢেকে দিয়ে আবারও বেরিয়ে আসছে। বাতাসে গরম আর স্নিগ্ধতার মিশেল, নিঃশ্বাসে যেন একটু হালকা ধুলো, একটু কাটা আলো আর একটু হাফ আলসেমি। নিজের ঘরে শুয়েছিল সাবিয়া। সবাই খাওয়া দাওয়া করে নিল, সাবিয়া এখনো রাতের খাবার খায়নি। হঠাৎ দরজায় ঠকঠক আওয়াজে সেদিকে তাকালো সে। ভাবি, ভেতরে আসো। তোমার আবার নক করা লাগে? রাতে কি না না খেয়েই থাকবে আপু? চলো খাবার খেয়ে নিবে। আমার ইচ্ছে করছে না ভাবি, আজকের রাতটা না খেলে কিচ্ছু হবে না। বিরস মুখে বলল সাবিয়া। অস্বাভাবিক ভঙ্গিতে কথা বললেও তার চোখে মুখে আনন্দের ঝিলিক। সাবিয়া সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে। বেশ, তবু একবার নিচে চলো, একজন তোমার সাথে দেখা করতে এসেছে। কিছুটা অবাক হলো সাবিহা, কৌতূহল মেটাতে শুধালো, আমার সাথে আবার কে দেখা করতে এসেছে? সেটা তো ড্রয়িং রুমে গেলেই বুঝতে পারবে না নদী, চলো। ওরা এবার সাবিয়ার হাত ধরে বিছানা থেকে নামিয়ে নিয়ে ঘর থেকে বেরোলো। সাবিয়া তো কিছুই বুঝতে পারছে না কে এসেছে। আচমকা ওরার এতটা খুশি হওয়ার কারণ। সবকিছুই সাবিহার মাথার উপর দিয়ে যাচ্ছে যেন। ড্রয়িং রুমে বসে আছে মেহেরাব, পাশেই আরিশও বসা। মেহেরাবের মুখোমুখি সোফায় বসে আছেন তাসলিমা খাতুন। তামান্না আপ্যায়নে ব্যস্ত। তালহা মায়ের সোফার পাশে দাঁড়িয়ে আছে। আরিশ যেহেতু আগেই বিয়ের বিষয়ে বাড়িতে জানিয়েছিল, তাই নতুন করে কিছু বলার নেই। তবে মেয়ের হবু বর কেমন বাজিয়ে দেখতে টুকটাক কথাবার্তা বলছেন তাসলিমা। মেহেরাব অবশ্য এতটুকু সময়ের মধ্যেই তাসলিমার মন জয় করে নিয়েছে। তাহলে তো আর দেরি করার কারণ দেখছি চাচি। তামান্না আর তালহার বিয়ের সাথে ওদের বিয়েটা হোক, তাই না? বেশ খুশি হলো, একসাথে বিয়ে হলে মন্দ হয় না। তাসলিমা মুচকি হাসলেন। আরিশের উপর পূর্ণ ভরসা আছে তার। মুচকি হাসলো আরিশ। মেহেরাবের কাঁধে হাত রেখে বলল, যা শালা, সিঙ্গেল অবস্থায় মরা হবে না তোর। ভেবেছিলাম সিঙ্গেল অবস্থায় মরবি তুই। আরিশের কথায় সবাই হেসে উঠল। এর মধ্যে ওরা সাবিহাকে নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। মেহেরাব যখন সবার সাথে হাসিতে মেতেছিল, ঠিক তখনই সাবিহার দৃষ্টি আটকে যায় তার উপরে। মুহূর্তেই চমকায় সে, বুকটা ধক করে উঠেছে। মেহেরাব এসেছে, না আসার তো কিছুই নেই। আরিশের বন্ধু সেই হিসেবে তো আসতেই পারে সে। কি হলো, সারপ্রাইজ?
অরার কথায় ভাবনার ছেদ ঘটল সাবিহার। সঙ্গে সঙ্গে সবাই ওদের দিকে তাকালো। সাবিহার মনে অভিমান জমেছে বেশ, সে ইচ্ছে করে ফ্লোরের দিকে তাকিয়ে রইল। মেহরাব লম্বা একটা নিঃশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো, ধীর পায়ে এগিয়ে গেল সাবিহার দিকে। অরা কিছুটা দূরে সরে দাঁড়ালো এবার। আরিশ তাকে ইশারায় কাছে ডাকলো। আরিশের পাশে গিয়ে দাঁড়ালো ওরা। মুখোমুখি দাঁড়িয়ে আছে সাবিহা ও মেহরাব। দুজনের বুক ধুকপুক করছে, যেন কারো মুখে কোনো কথা নেই। সাবিহার চোখ ছলছল করছে, ইচ্ছে করছে মানুষটার বুকে একবার মুখ গুজে দিতে। মেহরাব সাবিহাকে অবাক করে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল। সাবিহা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। মেহরাব ঠোঁটের কোণে হাসি বজায় রেখে সাবিহার সামনে একটা বক্স ধরে সেটা খুলল। সহসাই সাবিহার সামনে একটা সুন্দর হীরার নেকলেস উন্মুক্ত হলো। বিস্ময় কাটে না সাবিহার। মেহরাব এবার মুখ খুলল। আমাকে বিয়ে করবে সাবিহা? সাবিহা থমকে গেল। মনে হলো মেহরাব মজা করছে তার সাথে, কিন্তু পরক্ষণে আশেপাশে নজর বুলাতে বুলাতে মনে হলো না, এটা মজা না, কারণ বাড়ির সবাই উপস্থিত এখানে। সাবিহা মেহরাবের দিকে তাকায় একবার। মেহরাবের উত্তরে অপেক্ষায় আছে। সাবিহা বললে, আপনি আপনি খুব খারাপ। আপনি আমার কল রিসিভ করেনি, টেক্সটও রিপ্লাই করেনি, আর 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 দেখাও করেনি। সব অভিযোগ শুনবো, আগে আমার প্রশ্নের উত্তর দাও। সাবিহা চুপচাপ করে রইল তবুও। ওরা বলল, আগে উত্তরটা দিয়ে দাও ননদি। সাবিহা সবার দিকে একবার তাকালো। সবাই হাসি হাসি মুখে তাদের দিকে তাকিয়ে আছে। তামান্নাও রান্নাঘর থেকে খাবার দাবার নিয়ে ড্রয়িং রুমে চলে এসেছে। হ্যাঁ করব, তবে কথা দিতে হবে ভবিষ্যতে কখনো এমন করবেন না। মেহরাব মুচকি হাসলো, এক হাতে কান ধরে বলল, কথা দিলাম আর কখনো এমন করব না। সাবিহা হেসে মেহরাবের হাত থেকে বক্সটা নিল। বসা থেকে উঠে দাঁড়ালো মেহরাব। সবাই হাততালি দিচ্ছে। তামান্না ওরার পাশে এসে দাঁড়িয়ে ফিস ফিস করে বলল, ভাবি আপনার কাজ বেড়ে গেল, এখন দুজনকেই বউ সাজাতে হবে। ওরা হেসে বলল, কোনো সমস্যা নেই। হাসি আনন্দে দুই যুগলের বিয়ে নিয়ে অনেকক্ষণ কথা হলো সেই রাতে। মেহরাব সাবিহার সাথে কিছুক্ষণ একান্তে কথা বলেছিল। দুজনের মধ্যে জমে থাকা মান অভিমান তিক্ততা ধীরে ধীরে গলে গেল। চোখে চোখ রেখে যেন একটা নীরব বোঝাপড়া হয়ে গেল তাদের। সব ভুলে সব পেছনে ফেলে নতুন করে শুরুর অপেক্ষায় তারা। দুদিন ধরে ঝুম বৃষ্টি, বাইরে বেরোনোর যেন উপায় নেই। জানালার পাশে দাঁড়িয়ে আছে ওরা। সময়টা বিকেলবেলা, আসরের আজান হয়েছে কিছুক্ষণ আগে। হঠাৎ ফোনের রিংটোন বেজে ওঠাতে নড়ে চড়ে উঠল ওরা। বিছানার কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখলো মা কল করেছে। আসসালামু আলাইকুম মা, কেমন আছো? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবার শরীর কেমন, আর নয়না কি করছে? তোর বাবা ভালোই আছেন, নয়না ঘুমাচ্ছে। এখন শরীর ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা শোন, উর্মির বিয়ে 4 দিন পর। তো চাচু খুব করে সবাইকে নিয়ে যেতে বলেছেন। তোর আর আরিশের কথা বলেছেন খুব। তুই একটু আরিশকে বল, নিশ্চয়ই শুনবে। সবাই একসাথে গ্রামে যাব। ওরা ভাবনায় পড়লো কিছুটা। আরিশ রাজি হবে কিনা কে জানে। ঠিক আছে মা, আমি বলবো ওনাকে রাতে বাসায় ফিরুক তারপর। রোকসানা মল্লিক খুশি হলেন, হেসে বললেন, ঠিক আছে, আগামীকাল সকালে বলিস আরিশ কি বলে। আচ্ছা মা, জানাবো। রাখছি তাহলে, ভালো থাকিস। তুমিও ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপু কি বললো মা? হাই তুলতে তুলতে মায়ের ঘরে ঢুকলো নয়না। রোকসানা মেয়ের দিকে তাকিয়ে বললে, বললো রাতে আরিশ বাসায় ফিরলে ওর সাথে কথা বলবে, আগামীকাল সকালে জানাবে। ওহ আচ্ছা। নয়না তার খোলা চুলগুলো দুহাতের সাহায্যে খোপা করে বিছানার এক পাশে বসলো। রোকসানা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার। চোখ মুখে পানি ছিটে দিয়ে আয়, আমি যাচ্ছি রান্নাঘরে, চা আর পকোড়া বানাবো। ঠিক আছে মা। নয়না আগের মতোই ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। রোকসানা মল্লিক রান্নাঘরের দিকে এগুলেন। অফিসের ঘড়িতে তখন বিকাল 5:30। বাইরের আকাশে রোদ ফুরোবার প্রস্তুতি। জানালার কাছে আলোর ছায়া ঝিমিয়ে পড়ছে, কিন্তু খান ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে তখন উত্তেজনার পারদ যেন হঠাৎ চড়তে শুরু করেছে। আরিশ টেবিলের ওপাশে বসে মুখ থমথমে, ফাইল হাতে নিয়ে এক পৃষ্ঠা পড়ে চেয়ারের পিছনে হেলে গিয়ে ঠান্ডা গলায় বলল, এই রিপোর্টটা কে বানিয়েছে? কেউ সরাসরি জবাব দিল না, কিন্তু মেহেদি নামের এক জুনিয়র স্টাফ ধীরে ধীরে এগিয়ে এসে বলল। আরিশ চোখ তুলে তাকালো। তার গলার স্বর তখনও নিচু, কিন্তু ভয়ঙ্কর ভাবে কড়া। তুমি বুঝতে পারো না, একটা সংখ্যা ভুল মানে পুরো রিপোর্টের তথ্য ভেঙে পড়া। আমাদের ক্লায়েন্টকে তুমি ভুল ডেটা পাঠিয়েছো, আর সেটা আমি জানতে পারলাম বাইরের লোকের কাছ থেকে। হোয়াট দ্য হেল ইজ রং উইথ ইউ? মেহেদি ঘেমে উঠেছে। অফিস ঘরটা যেন হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশ দাঁড়িয়ে গেল এবার। টেবিলের উপর রিপোর্টটা ছুঁড়ে ফেলে বলল, আমি যখন বলি ডাবল চেক করে জমা দিতে, সেটা শুধু বলা কথা না, এটাই প্রফেশনালিজম। আমরা যদি নিজের কাছে সিরিয়াস না হয়, তাহলে এই চেয়ারগুলোতে বসে কি করো তোমরা?
সময় কাটাতে আসো। তার কণ্ঠে রাগ না, হতাশাও না, এক ধরনের দৃঢ়তা, নেতৃত্বের স্পষ্ট নির্দেশ। অফিসের বাতাস ভারী হয়ে আছে, কেউ কফির কাপ তুলেও চুমুক দিচ্ছে না। আরিশ কাঁধ ঝাঁকিয়ে বলল, এটা আমার শেষ ওয়ার্নিং মেহেদি। পরের বার এমন হলে শুধু রিপোর্ট নয়, চাকরিটা তোমার রিপোর্ট করে দেবো। মেহেদি কেবল মাথা নাড়ল। সবাই চুপ করে রইল। কনফারেন্স রুম থেকে বেরিয়ে ধীরে পা ফেলে নিজের কেবিনে ঢুকলো আরিশ। তার মুখ থমথমে, ভ্রু কুঁচকে আছে এখনো। জানালার পাশে রাখা চেয়ারটায় বসে গায়ে এলিয়ে দিল। ঘরের বাতি জ্বলছে, কিন্তু ভেতরের আলো যেন নিঃশব্দ, ভারী। ডেস্কের উপর রাখা রিপোর্টটা একবার দেখে আবারও চোখ ফিরিয়ে নেয়। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল হামিং বার্ড কলিং। এক মুহূর্ত তাকিয়ে রইল স্ক্রিনে। ভেতরে জমে থাকা রাগ, বিরক্তি, হতাশার ভিড়ে হঠাৎ এক নরম স্পর্শের মতো মনে হলো নামটা। কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো পরিচিত কণ্ঠ। কি করছেন? কিছু না। আরিশের কণ্ঠস্বর শুনে অরার খটকা লাগলো। নরম গলায় জিজ্ঞাসা করলো, অফিসে কিছু হয়েছে? একটা রিপোর্টে মারাত্মক ভুল ছিল, রাগটা এখনো যাচ্ছে না। অরার গলা তখনও নরম, ঠান্ডা জলের মতো। আপনি সবকিছু নিখুঁত চান, কিন্তু আপনিও যেমন মানুষ, বাকি সবাইও তো তাই। একটু ভুল হতেই পারে, জানি একটুখানি ভুলের জন্যও অনেক বড় ক্ষতি হয়ে যায়, কিন্তু রাগ করলে কি কিছু মেটে? রাগী ভূত, আপনি ভেঙে পড়বেন না। আরিশ হেসে উঠল, অদ্ভুত এক ক্লান্ত অস্ফুট হাসি। ভেঙে পড়নি, শুধু মাথার ভেতরটা কেমন জ্বালা করছে। তাহলে কথা বলুন আমার সাথে, রাগ গলে যাবে। অরা চোখ বন্ধ কথাটা বলল, পরে নিজেই লজ্জায় পড়ে গেল। আরিশের ঠোঁটের কোণের হাসি আরো চওড়া হলো তার কথা। যাক, এতদিনে বুঝতে পেরেছো তুমি আমার কতটা জুড়ে আছো। আরিশ চেয়ারটা পিছনে হেলে দিয়ে চোখ বন্ধ করলো। অরা মুচকি মুচকি হাসছে। আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরবেন? ভ্রু কুচকে ফেললো আরিশ। ঠোঁটের কোণে এক অন্যরকম ঝিলিক, যেন একটু আগে কনফারেন্স রুমে ঘটে যাওয়া ঘটনা ভুলে গেছে সে। বউ বললে একটু তাড়াতাড়ি নয়, বলা মাত্রই হুকুম তালিম করতে হয়। আমি অফিস থেকে বের হচ্ছি ডার্লিং। লজ্জায় চুপ করে রইল অরা। আরিশ কেবল তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। আরিশ ফিস ফিস করে ফের বলল, বি রেডি, বিকজ আই এম কামিং ফর ইউ, অ্যান্ড দিস টাইম আই ওয়ান্ট আস্ক ফর পারমিশন। অরা আর কিছুই না শুনে কল কেটে দিল। লজ্জায় নিজের ওন্না দিয়ে মুখ ঢেকে মিটিমিটি হাসছে সে। ভদ্রলোক আর ভদ্র হলো না। রাতের শহরে আজ হালকা বাতাস, মাথার উপর আধখানা চাঁদ, চারিপাশে নরম আলো। ব্যস্ত ঢাকা শহর যেন আজ একটু ধীরে হাঁটছে, হয়তো মেহরাব আর সাবিহার জন্যে। দীর্ঘ সময়ের মান অভিমান, দূরত্ব আর ভুল বোঝাবুঝির পরে আজকের রাতটা যেন নতুন এক শুরু। একসাথে এই শহরে বের হয়েছে তারা হাত ধরে, না বলা শত আবেগ বুকের ভেতর জমিয়ে। ধানমন্ডি লেকের পাশে হাঁটছে দুজন। মেহরাব পরেছে হালকা নীল রঙের ক্যাজুয়াল শার্ট, হাতা একটু গুটানো, সাথে জিন্স প্যান্ট। সাবিহা পরেছে গোলাপি থ্রি পিস, চুল ঢিলে করে বেঁধে রেখেছে, একটু হালকা ওয়েব, স্বাভাবিক নরম একটা লুক। মেহরাবের হাতে সাবিহার হাত, কিন্তু চোখে চোখ না রেখেও সব কথা বলা হয়ে যাচ্ছে যেন। হঠাৎ এক সময় সাবিহা থেমে গেল। মেহরাব, মনে আছে এই জায়গায় আগেও এসেছিলাম আমরা? মেহরাব হালকা হাসলো। মনে থাকবে না? সেদিন তো তুমি রাস্তা পার হওয়ার সময় আমায় হাত ধরেছিলে, তখনও বলনি এতটা ভালোবাসো। সাবিয়া হেসে ফেলে, চোখ নামিয়ে বলে, তখন ভাবতাম বললে হয়তো সব বদলে যাবে। আর এখন? এখন ভাবি না বললেই হয়তো হারিয়ে ফেলতাম তোমায়। মেহরাব তার দিকে একটু ঝুঁকে এসে কপালের ঠিক মাঝখানে চুমু দিল। তুমি আমার জীবনের প্রথম ও শেষ ভালোবাসা। আমি তোমাকে কখনোই আবার দূরে যেতে দেব না। দূরে যেতে দিলে তো? মেহরাব খিলখিল করে হেসে উঠল। সাবিহা তার কাঁধে মাথা রাখলো। চারিপাশের নীরবতা যেন হঠাৎ তাদের হৃদস্পন্দনে সুরে ভেসে উঠল। হাত ধরাধরি করে আবারও হাঁটতে শুরু করলো তারা। পেছনে পড়ে রইল অভিমান, কষ্ট ও পুরনো গ্লানির ছায়া। শহর আজ যেন আরো আলোকিত, শুধু তাদের জন্যে। কি গো, ওরাকে কল করেছিলে তুমি? আগামীকাল বিকেলের মধ্যে গ্রামের বাড়িতে যেতে হবে। ভাইজান বড্ড রাগারাগি করছেন। অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসলেন সোলাইমান। রোকসানা স্বামীর জন্য চা নিয়ে এসেছেন। নয়না পড়াশোনা নিয়ে ব্যস্ত। আজ বিকেলেই তো কথা বললাম ওরার সাথে, সকালে জানাবে। আরিশের সাথে রাতে কথা বলবে বলল। সুলাইমান রোকসানার হাত থেকে চায়ের কাপটা নিলেন। ধীরে সুস্থে চায়ে চুমুক দিয়ে বললেন, বেশ, তবে তুমি গিয়ে আমাদের জামা কাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নাও। 5 দিন ছুটি নিয়েছি, তার মধ্যে একদিন গেল অফিসের ঝামেলায়। ছুটি নিয়েও শান্তি নেই। কিছুটা হতাশা প্রকাশ করে বললেন কথাগুলো। কি হয়েছিল অফিসে? একটা প্রজেক্ট রিপোর্ট জমা দেওয়ার ডেট ছিল। ছুটির সময় বলেছিলাম মেহেদি যেন ঠিক মতো হ্যান্ডেল করে, কিন্তু কি আর বলবো, রিপোর্টে এমন ভুল, শেষ পর্যন্ত নিজেই গিয়েই সংশোধন করে দিতে হলো।
অফিসে গিয়ে 3 ঘন্টা বসে কফি আর টেনশনে কাটাতে হয়েছে। বুঝতে পেরেছি। আচ্ছা শোনো, আমি সব গুছিয়ে নিচ্ছি। সুলাইমান মল্লিক আর কিছু বললেন না, কেবল মাথা নেড়ে সম্মতি জানালেন। রোকসানা নিজের ঘরের দিকে এগোলেন। সন্ধ্যার আগে আগে আরিশ অফিস থেকে বের হলেও বাড়িতে ফিরতে ফিরতে রাত 9টা বাজলো। রাস্তায় যা জ্যাম, তাতে 2 ঘন্টার পথে যেন 4 ঘন্টা লাগার উপক্রম। বিছানায় চুপচাপ বসে আছে ওরা। অনেকদিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয়নি ওরার, তাই আজকে যেভাবেই হোক বুঝিয়ে শুনিয়ে কাজিনের বিয়েতে যাওয়ার প্ল্যান করছে ওরা। এই জন্যে আরিশকে আজ তাড়াতাড়ি বাসায় ফিরতে বলেছিল সে। তবে এত দেরি হওয়ার কারণে মনটা কেমন খচখচ করছে ওরা। কি খবর পাখি? আচমকা আরিশের কণ্ঠস্বর শুনে সামনে তাকালো ওরা। অন্যমনস্ক হয়েছিল বলেই ভদ্রলোকের পায়ের শব্দ টের পায়নি। ভালোই। এই বুঝি আপনি তাড়াতাড়ি ফিরলেন? প্রিয়তমার কণ্ঠে অভিমানের আভাস পেয়ে আরিশের মনটা যেন নেচে উঠল। অরার একটু ভালোবাসা পেলে আরিশের নিজেকে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। সে অরার পাশে গিয়ে দাঁড়ালো, দুহাত বাড়িয়ে দিল, ঠিক যেভাবে ছোট বাচ্চাদের কোলে নেওয়ার জন্য হাত বাড়ানো হয় সেভাবে। অরা আরিশের কাছে এগিয়ে গেল। ভদ্রলোক বরাবরের মতোই কোলে তুলে নিল অরাকে। রাস্তায় অনেক জ্যাম ছিল, হামিংবার্ড। আচ্ছা বুঝতে পেরেছি, যান ফ্রেশ হয়ে আসুন, আমার অনেক খিদে পেয়েছে। খেদে ফেলে খাও, সামনেই তো দাঁড়িয়ে। আরিশ মিটিমিটি হাসে কথা শেষ করলো না। অরা তার দুষ্টুমি বুঝে গেছে। আগে খাবার, তারপর এসব। অরা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু আরিশ হঠাৎ এগিয়ে এসে তার মুখ থামিয়ে দিল। চোখে চোখ রেখে মুহূর্তখানেক তাকিয়ে থাকলো। তারপর অরার ঠোঁটে নিজের তীব্র উপস্থিতির ছাপ ফেলে গেল। অরা প্রথমে একটু চমকে উঠল, একটুও বাধা দিল না, বরং দুহাতে আরিশের শার্ট শক্ত করে চেপে ধরল। আরিশ তার ঠোঁটে নরম আদরের ছাপ রেখে বলল, ওকে ডার্লিং, আগে না হয় খাওয়া খেয়ে আসি, তারপর। অরা লজ্জায় চোখ নামিয়ে ফেলল, কিন্তু ঠোঁটের কোণে তীব্র আবেগে লেগে রইল লালচে ছায়া, যেটা শুধু আরিশই রেখে যেতে পারে। অরাকে রেখে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো আরিশ। নিশুতি রাত, চারিপাশে গভীর নীরবতা, জানালার বাইরে কেবল পাখার ঘরঘর শব্দ আর দূরের কোনো কুকুরের ডাকে মাঝে মধ্যে ছেদ পড়ছে। নয়না বিছানায় শুয়ে আছে, চোখের পাতায় ক্লান্তি আছে, কিন্তু ঘুম নেই। বালিশে মাথা রাখলেই মনে পড়ে পলাশের কথা, সেই সহজ হাসি, নীরব চোখের ভেতরে জমে থাকা অনুভব, আর নিঃশব্দে পাশে থাকার যে ক্ষমতা ছিল ওর। পলাশ তাকে ভালোবাসত, নয়না সেটা টের পেয়েছিল, কিন্তু তখন বুঝতে পারেনি যে ও নিজেও ভালোবেসে ফেলেছে। তবে পলাশের অনুপস্থিতিতে সেটা বুঝতে পারছে। আর যখন পলাশ নেই, ঘর জুড়ে তার অনুপস্থিতির নীরবতা, তখন প্রতিটা নিঃশ্বাসে শুধু তার ছায়া। বালিশে মুখ গুজে নয়না চোখ বন্ধ করে। ঘুম আসছে না। পলাশ চলে যাওয়ার পর ঘুম যেন অভিমান করে সরে গেছে। তাকে ছুঁয়ে থাকা স্মৃতিগুলো এখন নয়নার নিঃশ্বাসে ছায়া হয়ে জড়িয়ে থাকে। তাদের শেষ দেখা, কথা, পলাশের হার্ট লক করা, সবকিছুই নয়না বারবার মনে করে। চোখ ভিজে ওঠে জলে। পলাশের সাথে কথা বলতে না পেরে প্রতিদিন একটু একটু করে পুড়ে যাচ্ছে নয়নার বুক, নিঃশব্দে নিঃশ্বাসে, ঘুমহীন রাতের পর রাত। কাজিনের বিয়েতে যেতে যাচ্ছ? আরিশ কিছুটা গাম্ভীর্যের সঙ্গে জিজ্ঞাসা করলো। অরা চুপচাপ দাঁড়িয়ে আছে, আরিশ বিছানায় বসে আছে। মাত্র রাতের খাবার খেয়ে রুমে ফিরল দুজন। আপনি যদি অনুমতি দেন তাহলে যাব। কণ্ঠ খাদে নামিয়ে বলল অরা। আরিশ হাত বাড়ালো। অরার ডান হাতটা ধরে আলতো করে টেনে নিজের পাশে বসালো তাকে। অরা কিঞ্চিত অবাক হলো তাতে। ভদ্রলোক কোলে না বসিয়ে পাশে কেন বসালেন আজ? তবে কি রেগে গেলেন? ঠিক আছে, অনুমতি দিলাম, কবে যাবে? আরিশের মতিগতি বুঝতে পারছে না ওরা এত সহজে এসে কিভাবে রাজি হলো। অরার কাছে সবটাই স্বপ্নের মতো লাগলো। আগামীকাল বিকেলে। আপনার কোনো অসুবিধা হবে না তো? ভ্রু কুচকে ফেললো আরিশ, শুধালো, আমি তো অন্যের কোম্পানিতে চাকরি করি না ডার্লিং, কোম্পানি আমার। এই জন্যে আঙ্কেল সেদিন ছুটি নিলেন, তাই না? হ্যাঁ। বুঝলাম। কাল যাবে? আজ বললে তাড়াহুড়ো করে সকালে শপিং করতে হবে। আমার কিছু লাগবে না, অনেক জামা কাপড় তো পরাই হয়নি। আরিশ অরার গাল টেনে দিয়ে বলল, সেগুলো থাক, নতুন কিনবে। তাছাড়া নতুন দাম্পত্যের জন্যও তো উপহার কিনতে হবে। তাও কথা। আরিশ কথার ফাঁকে ফাঁকে ফোনের স্ক্রিনে তাকাচ্ছে কেবল। বিষয়টা অরার নজর এড়ায়নি। ফোনে কি এমন আছে যার জন্য বইয়ের দিকে মন নেই? অভিমান হলো হামিংবার্ডের। তার রাগী ভূতকে কখনো এমনভাবে অন্যমনস্ক হতে দেখেনি সে। আর যদি ওরা এরকম অন্যমনস্ক থাকতো, তাহলে তো দক্ষযজ্ঞ বেঁধে যেত। মুখ গোমরা করে মাথা নিচু করে ফেললো সে। আরিশ কাউকে কল করে কথা বলল কিছুক্ষণ। ওরা সবকিছু মনোযোগ দিয়ে শুনে যা বুঝলো, বিদেশি কোম্পানির সাথে বড় ডিলের জন্য আগামীকাল মিটিং ছিল। কিন্তু এখন যেহেতু ওরা গ্রামের বাড়িতে যেতে চেয়েছে, সেজন্য আরিশ ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছে। বেচারা আরিশ বইয়ের হঠাৎ বিয়ে খেতে যাওয়ার জন্য বেশ বিপাকে পড়েছে। ওরা নিজের ভুল বুঝতে পেরে মনে মনে নিজেকে তিরস্কার করলো। কি হয়েছে পাখি, কি ভাবছো? কোনো সমস্যা? ওরা কোনো উত্তর দিল না। নিজে থেকে আরিশের কোলে চড়ে বসলো, দুহাতে গলা জড়িয়ে দৃষ্টি নত করে বলল, আমাকে আজ কোলে তুলে বসালেন না কেন, রাগীবোধ? আরিশ যেন আকাশ থেকে পড়ল। তার স্ত্রী নিজে থেকে কোলে বসেছে আজ এবং অভিযোগ তুলেছে।
বিষয় নিয়ে তাকিয়ে আছে সে। অরা চুপ করে আছে। ওরা, জি। তুমি কি আমাকে পুরোপুরি ভালোবেসে ফেলেছো? আরিশের প্রশ্ন বুঝতে পারল না সে। মাথা উঁচু করে ভদ্রলোকের দিকে তাকিয়ে বলল, আমি কি আপনাকে ভালোবাসি না? পুরোপুরি ভালোবেসে ফেলেছি। মানে কি? আরিশ অরার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, ভালোবাসো না সেটা বলিনি। তুমি আমাকে ভালোবাসলে কখনো পুরোপুরি মেনে নিতে পারোনি। তোমার অবচেতন মন আমার পূর্বেই আচরণগুলো ভুলতে পারে না। এই জন্য মাঝে মাঝে তুমি আমার উপর বিরক্ত হও। তুমি না বললেও আমি বুঝতে পারি পাখি। অরা ঠিক কি বলবে বুঝতে পারছে না। আরিশের কথা হয়তো ঠিক, কিন্তু এতে অরার কি দোষ? একটা পরিবারকে বাধ্য করে তাদের মেয়েকে বিয়ে করেছিল আরিশ। তারপর তারপর দিনের পর দিন অস্বাভাবিক আচরণ করেছে সে। নিজের ইচ্ছে চাপিয়ে দিয়েছে অরার উপর। আজ অব্দি অরার কোনো স্বাধীনতা নেই এখানে। ভালোবেসে বশ্যতা স্বীকার করা আর জোর করে বশ মানানোর মধ্যে পার্থক্য অনেক। এই হামিংবার্ড, অরার ভাবনা ছেদ ঘটল আরিশের ডাকে। আমি আপনাকে ভালোবাসি, পুরোপুরি ভালোবাসি। এর বাইরে কোনো সত্যি নেই আরিশ। মুচকি হাসলো আরিশ। এতটুকুই যথেষ্ট আমার জন্য। দেখলে যেন কি বলেছিলাম? বিকালের ফোন আলাপের কথা মনে পড়তে লজ্জায় নুয়ে গেল অরা। জানি না। আমি জানি ডার্লিং। আরিশ অরাকে আস্তে করে বিছানায় শুইয়ে দিল। তারপর কোনো শব্দ না করে পাশে শুয়ে পড়লো। একটা নিঃশব্দ মুহূর্ত কাটলো। ঘর জুড়ে ছড়িয়ে পড়লো নিঃশ্বাসের ওঠানামা, গায়ে লাগা উষ্ণতা, অজানা উত্তেজনার হালকা স্রোত। আরিশ ধীরে ধীরে অরার দিকে ঘুরে তাকালো। তার চোখে ছিল এক ধরনের না বলা আকুলতা। সব ক্ষেত্রে নিজেকে সামলাতে পারলেও তোমায় শুয়ে গেলে আমি কেমন যেন হয়ে যাই। পাখি তুমি কি? অরা চুপ করে শুনছিল, তবে তার কথা শেষ করতে না দিয়ে ঠোঁটে আঙ্গুল চেপে ধরে বলল অরা, আপনার সবকিছুতেই অভ্যস্ত হয়ে গেছি আমি। ভালোবাসি আমি আপনাকে। আপনি যেমন তেমন ভাবেই। আপনি আমার আরিশ। আই লাভ ইউ টু হামিংবার্ড। আরিশের হৃদয়ে যেন ভালো লাগার ঢেউ বইতে লাগলো। সে আর দেরি করলো না। তার ঠোঁট ছুলো অরার গাল, তারপর কান ঘাড় ধীরে ধীরে নামছিল নিচে। প্রতিটা চুমুতে ছিল নিঃশব্দে বলা ভালোবাসার মিশে থাকা আগুন। অরার দেহ ঠান্ডা ছিল, কিন্তু আরিশের স্পর্শে যেন আগুন ধরে গেল ত্বকে। সে কেঁপে উঠল, হাত দিয়ে চেপে ধরল আরিশের কাঁধ। ঠোঁটের কোণে নরম শ্বাস পড়ে আর আরিশ তার শরীর জুড়ে ছড়িয়ে দিল ধীর অথচ তীব্র কামনা। জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়া চাঁদের আলো দুজনার মুখ ছুঁয়ে রইল। শব্দহীনভাবে মিলিয়ে গেল ভয়, অভিমান। পরের দিন সকালে অরা রোকসানাকে ফোন করে সবটা জানালো। ভীষণ খুশি হলেন রোকসানা। সোলাইমান নয়নাও খুশি আরিশের আচরণে। মায়ের সাথে কথা বলা শেষে আরিশের সাথে শপিং করার জন্য বেরোলো অরা। তবে মনে মনে ভয় ছিল, হয়তো গতবারের মতো আজও শপিং না করে বাসায় ফিরে আসবে আরিশ। তবে তেমন কিছু ঘটলো না আজ, কারণ আরিশ শপিং মলে ঢোকার আগে অরাকে ওড়না দিয়ে ভালো করে মুখ ঢেকে নিতে বলেছিল। ফলশ্রুতিতে অরা তাই করলো। প্রায় 2 ঘন্টার শপিং শেষ করে দুজন বাড়ি ফিরছে এখন। পাশাপাশি বসে আছে দুজন, গাড়ি চলছে। আইসক্রিমের কথা শুনতে সেই প্রথমবারের কথা মনে পড়ে গেল অরার। সেবার আইসক্রিমের বাহানা দিয়ে পালিয়ে গিয়েছিল সে। হ্যাঁ, খাবো। আরিশ একটু সামনে গিয়ে গাড়ি দাঁড় করালো। কোন ফ্লেভারের আইসক্রিম? আরিশের ঠোঁটের কোণে হাসি, তবে অরার মনে হচ্ছে অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছে সে। ব্যাপারটা বোধগম্য হতে লজ্জায় অন্যদিকে তাকিয়ে বলল, ভ্যানিলা চকলেট আর না, আর কিছু না। ওকে বসো, আমি গিয়ে নিয়ে আসছি। আরিশ গাড়ি থেকে নেমে জানালা দিয়ে উকি দিয়ে বলল, আগের বারের মতো পালিয়ে গেলে কিন্তু আর খুঁজতে যাব না। অরা শব্দ করে হেসে উঠল। আরিশ আবারও খুঁজতে যাবে না তাকে? হাস্যকর কথা। পালানোর আর দরকার নেই জনাব। এই পাখিটা চিরকালের জন্য আপনার হৃদয়ের খাঁচায় বন্দী হয়ে গেছে। তাই? আরিশ জানালা দিয়ে মাথা ঢুকিয়ে হঠাৎ করে অরার গালে ঠোঁট ছুঁয়ে দিল। অরার ভেতরে যেন ঝড় বয়ে গেল। মুখটা গরম হয়ে উঠল এক নিমিষেই। আরিশ হেসে দিল। তার চেহারা এক অদ্ভুত প্রশান্তি। ভ্যানিলা চকলেট আর আমার মতো হট কিছু আনবো, ওকে? এই কথা শুনে অরা চমকে তাকালো। অরাকে কিছু বলার সুযোগ না দিয়ে আরিশ হেঁটে চলে গেল পাশের দোকানের দিকে। গাড়ির জানালার কাছে অরার মুখ ভেসে উঠেছে। তার চোখে এখনো সেই হাসির রেশ, কিন্তু ভিতরে ভিতরে চলছে হৃদয়ের ধুকপুক। এই মানুষটা তার জীবনকে যতবার বদলে দিয়েছে ততটা সে কোনোদিনও কাউকে বুঝিয়ে বলতে পারবে না। আরিশ ফিরে এলো হাতে আইসক্রিম নিয়ে, গাড়িতে উঠে বসলো। আমার মতো হট কিছু পেলাম না ডার্লিং। অরা আমতা আমতা করে বলল, পাবেন কিভাবে? আপনি তো এক পিসি। আরিশ হাসলো, আইসক্রিম এগিয়ে দিল তার দিকে। নাও। আপনিও খান, আমি ভ্যানিলা নিচ্ছি। আরিশ কাপ এগিয়ে দিল। তোমার প্রিয় ভ্যানিলা, তোমার মতোই শান্ত আর ধরনা দেওয়ার স্বাদ। অরা হাসলো। আর আপনারটা? চকলেট, একটু বেশি তীব্র, কখনো কখনো তিক্ত, তবে একবার অভ্যাস হয়ে গেলে ছাড়া যায় না। একদম ঠিক বলেছেন। এখন চলুন, গোছগাছ বাকি অনেক। হ্যাঁ চলো।
সকাল থেকে গ্রামের আকাশটা একটা মিষ্টি আমেজ, হালকা রোদ আর হাওয়ার মাঝে কোথাও যেন বাজছে ঢোলের ক্ষীণ শব্দ। মল্লিক বাড়িতে আজ বিয়ের প্রস্তুতির আনুষ্ঠানিক শুরু। আগামীকাল গায়ে হলুদ, রাতে বিয়ে। চারিপাশে খুপড়ি ঘর, কাঁচা রাস্তা আর কাকডাকা ভরে উঠানে চাল ধোয়ার শব্দ। সব মিলিয়ে সেই চিরচেনা গ্রামীণ বিয়ের গন্ধ। পুরো বাড়িটা রঙিন কাগজ আর ফুলের সাজে যেন নতুন প্রাণ পেয়েছে। সোলাইমান মল্লিক, তার স্ত্রী রোকসানা মল্লিক, ছোট মেয়ে নয়না আর বড় মেয়ে অরাকে নিয়ে সন্ধ্যা নামার এক মুহূর্তে চলে এসেছেন গ্রামের বাড়িতে। সঙ্গে এসেছে অরার বর আরিশ। ছোট ভাইয়ের পুরো পরিবারকে পেয়ে আজমাইন মল্লিক যেন হাতে চাঁদ পেয়েছেন। সোলাইমানের মা আঞ্জুম বেগম ছেলেকে জড়িয়ে ধরে অনেক আদর করেছেন, অরাকেও অনেক আদর করেছেন তিনি। সেই নিয়ে নয়না আবার গাল ফুলিয়ে বসেছিল। অরাকে দাদি বেশি ভালোবাসে তাকে নয়। উর্মি অরাকে পেয়ে খুব খুশি হয়েছে। অনেক বছর হয় দুজনার দেখা হয়নি বলে কথা। অন্যদিকে আরিশকে ঘিরে কৌতূহলে শেষ নেই। তাকে দেখতে অনেকেই ভিড় জমিয়েছে উঠানের এক পাশে। শহুরে হাল ফ্যাশনের দামি শার্ট, স্যুট পরিপাটি করে সেট করা চুল, হাতে ঘড়ি, যার দাম শুনে কেউ কেউ ফিসফিস করে বলছে ওরাও কম যায় না। পরেছে রাও ডিজাইনের জর্জেট শাড়ি, সঙ্গে হালকা হিরের ঝুমকা আর হাতে চকচকে ঘড়ি, তার পায়ে এমনকি হিল জুতো। চাচি, ফুপু, প্রতিবেশীরা ফিসফিস করে বলছে, এই মেয়ে তো বিয়ের পর একদম বদলে গেছে রে। জামাই তো দেখতে রাজপুত্র আর গা গতরও শহরের ছাপ। এমন জামাই পাইলা কেমনে? বুঝলি না, ওরা ধনী পরিবারের, শহরে অনেক সম্পদ। নয়না তখন এসব শুনে হেসে ফেলে। অরার কানে এসব শব্দ গিয়ে পৌঁছায়, কিন্তু সে কিছু বলে না, শুধু একপাশে দাঁড়িয়ে আরিশের চোখে চোখ রাখে। আরিশ তখন চারিপাশে উৎসুক মুখগুলোর দিকে না তাকিয়ে নিঃশব্দে বলে ওঠে, গ্রামে এসে তো নিজেকে মহারাজা মনে হচ্ছে পাখি। আপনি কি রাজার থেকে কম কিছু? আরিশ কিছু বলার আগে উঠানে তখন মেয়েরা গান ধরালো, সোনা জামাই আইসাছে রে, গায়ের রং তার জ্যোৎস্নার মতো ধইরা। ওরা ইশারায় বোঝায় গ্রামের বিয়ে বাড়ি মানেই এমন আনন্দ, এমন গান। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।